পবিত্র আর নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই সমস্ত ধর্ম। এই ছিল ধর্ম নিয়ে স্বামী বিবেকানন্দের ভাবনা। কিন্তু আজকাল যেভাবে ধর্মকে হাতিয়ার করে একে অন্যের বিরুদ্ধে কাদা ছোঁড়া হয়, তাতে যাই হোক পবিত্র আর নিঃস্বার্থ বলা যায় না। আজ বিধানসভার ভেতরে এবং বাইরে বেনজির তুলকালামের একটা বড় অংশ জুড়ে রইল সেই ধর্ম, আর সেই নিয়েই আমাদের প্রথম প্রশ্ন। হিন্দু মুসলমান থেকে সরস্বতী পুজো, জগন্নাথ তারাপীঠ থেকে মুসলিম লীগ, পরস্পরকে আক্রমণ শানাতে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার বক্তব্যে ঘুরে ফিরে এলো ধর্মীয় শব্দবন্ধ। তবে কি ভোটের 1 বছর বাকি থাকতেই এবার পুরোপুরি ধর্মীয় মেরুকরণে ডুব দিল বঙ্গ রাজনীতি? দ্বিতীয় প্রশ্ন। হিন্দু ধর্ম ধ্বংস করছেন মুখ্যমন্ত্রী, তোষণ তত্ত্বে সরব শুভেন্দু অধিকারী। আমি ব্রাহ্মণ সন্তান, ও কবে থেকে হিন্দু নেতা হলো, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার রাজনীতিকে কি পুরোপুরি গ্রাস করলো হিন্দি বলয়ের মেরুকরণ? তৃতীয় প্রশ্ন। তৃণমূল সরকারের সঙ্গে জঙ্গি যোগের অভিযোগ শুভেন্দুর, বিরোধী দলনেতার বিরুদ্ধে নালিশ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী, পাল্টা স্বরাষ্ট্রমন্ত্রকে নালিশ জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। শেষমেশ কোথায় গিয়ে থামবে এই সংঘাত? চতুর্থ প্রশ্ন। সেন্ট্রাল এভিনিউ দমদমের পর রিজেন্ট পার্ক, এবার থানার সামনে ফ্ল্যাটে ঢুকে গয়না লুট। 3 জায়গাতেই এখনো অধরা দুষ্কৃতীরা। আতঙ্কে বাড়ি ছাড়লেন সেন্ট্রাল এভিনিউয়ের সেই প্রৌঢ়া। অপরাধী ধরায় বা অপরাধ আটকানো, দুটোতেই কেন ব্যর্থ হচ্ছে পুলিশ? পঞ্চম প্রশ্ন। পার্ক স্ট্রিটের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন, কলকাতার বাইরে গিয়ে দেখুন কি অবস্থা। মানুষ মারা যাচ্ছে, আপনাদের চিন্তা ভোট নিয়ে, ভোটারদের নিয়ে নয়। মথুরাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র মামলায় রাজ্যকে তীব্র ভৎসনা কলকাতা হাইকোর্টে। আইন শৃঙ্খলা থেকে স্বাস্থ্য, কেন প্রশ্নের ওপরে উঠতে পারছে না সরকার? তবে শুরুতেই আজ দেখাবো ভেতরে শাসক বাইরে বিরোধী, একের পর এক ইস্যুতে আক্রমণ প্রতি আক্রমণ। বেনজির সংঘাতের সাক্ষী থাকলো রাজ্য বিধানসভা। ধর্মটাকে বিক্রি করে খাওয়ার জায়গা নয়। আপনারা ধর্ম বিক্রি করে দেশটাকে ভাগ করেন, আমরা করি না। আপনি ভবানীপুরেও হারবেন, ভবানীপুরেরও হিন্দুদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আপনাকে আমরা হারাবো। মঙ্গলবার পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী বিধানসভার ভেতরে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী, বাইরে সিঁড়িতে তখন আক্রমণাত্মক শুভেন্দু অধিকারী। আর দুজনের বক্তব্যেই বারবার ফিরে আসে একটাই ইস্যু, ধর্ম, হিন্দু মুসলমান। বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে? আগের সেন্সাস অনুযায়ী যদি বলি, বা মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট প্রায় 30 থেকে 33% সংখ্যালঘুরা থাকেন। তারা খাবে না। আমাকে মুসলিম লীগ বলছেন, আপনারা তো মুসলিম লীগের সাহায্য নেন ইলেকশনের সময়, তৃণমূলকে হারানোর জন্য, অন্য পার্টিকে হারানোর জন্য। কত সাহায্য নেন? বেলুনটা ফাঁস করব না গ্যাস বেলুনের গ্যাসটা ফাটিয়ে দিয়ে প্রমাণ করব? নন্দীগ্রামে 65% হিন্দু আমাকে ভোট দিয়েছে, আর 100% মুসলিম আপনাকে ভোট দিয়েছে। আমি আপনাকে হারিয়েছি 1956 ভোটে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বক্তব্যে যেমন আক্রমণের ঝাঁজ ছিল, তেমন বিজেপির প্রতিবাদে ছিল অভিনবত্বের ছোঁয়া। পদ্ম শিবিরের সমস্ত বিধায়করা পরেছিলেন সাদা টি শার্ট, যাতে লেখা ছিল গর্ব করে বলো আমি হিন্দু। মাথায় ছিল গেরুয়া পাগড়ি। সেই পাগড়ি বাঁধার জন্য শোভাবাজার থেকে আনা হয় দুজনকে। তারাই বিজেপির পুরুষ মহিলা সমস্ত বিধায়কের মাথায় পাগড়ি বেঁধে দেন। মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় বক্তব্য রাখছেন, তখন বাইরে শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর খোলকরতাল বাজিয়ে কীর্তন ধরেন বিজেপি বিধায়করা। কেন হাইকোর্টে যেতে হয় সরস্বতী পুজোর জন্য, আর হিন্দুদের জন্য, হিন্দু দেবদেবীর সম্মানের জন্য বলতে গিয়ে আমাকে আমার 3 কলিগকে সাসপেন্ড করেছে। আমি গর্বিত, আমি হিন্দু। ভিডিওতে কি বলছেন? হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে গিয়েছিলেন বলে তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা। সম্প্রতি রাজ্যের কয়েকটি জায়গায় পুলিশি নিরাপত্তায় সরস্বতী পুজোর যে ছবি উঠে এসেছে, তা নিয়েও পরস্পরকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা। নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হয় না বাংলায়? সব বাড়িতে বাড়িতে পুজো হয়েছে, সব স্কুলে পুজো হয়েছে, সব কলেজে পুজো হয়েছে,
সব ক্লাবে পুজো হয়েছে, সব পাড়ায় পুজো হয়েছে, 3-4 কোটি পুজো হয়েছে সরস্বতী পুজো। কেন হরিণঘাটার নগর উখড়াতে হেডমাস্টার মশাইকে গিয়ে আলামিন মন্ডল তৃণমূলের বুথ সভাপতি তিনি গিয়ে সরস্বতী পুজো এখানে করা যাবে না হুমকি দেওয়ার পরে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা সরকার নেয়নি, পুলিশ নেয়নি, এমনকি তৃণমূল কংগ্রেস নেয়নি? আজকে তার প্রতিবাদ আমরা করেছিলাম। ধর্ম রাজনীতি মিলেমিশে এক, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তাকে বলতে হলো যে তিনি মুসলমান এবং তিনি হিন্দু। ভোটের জন্য যখন সুবিধা হয় তখন তিনি অপ্রয়োজনে মুসলমান করে রেড রোডে গিয়ে বসে পড়েন, আবার যখন দরকার হচ্ছে তখন হিন্দু হিন্দু করে লব্য করছেন কেন? বেনজির সংঘাতের পরিস্থিতি ঘিরে মঙ্গলবার বিধানসভায় নিরাপত্তাও ছিল একেবারে টান। উপস্থিত ছিলেন একাধিক আইপিএস অফিসার। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, প্রথমেই কোদালকে কোদাল বলে নেওয়া যাক। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে, বিশেষ করে হিন্দি বলয়ে, বহুদিন ধরেই এমনটা হয়ে আসছে। ভোট আসা মানেই চূড়ান্ত ধর্মীয় মেরুকরণ। অথচ আমাদের রাজ্যে বিধানসভা ভোটের এখনও অন্তত 1 বছর বাকি আছে। কিন্তু আজ গোটা দিন ধরে আমাদের বিধানসভার ভেতরে আর বাইরে যা চলল, তাতে এ রাজ্যেও ধর্ম আর রাজনীতি যে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিকাঠামো, মাথাপিছু আয়, এই সমস্ত কিছু চলে যাক পেছনের সারিতে। সামনে থাক শুধু ধর্ম নিয়ে লড়াই। আবার বলছি, তীব্র ঘাত প্রতিঘাতের মধ্যে বিধানসভার ভেতরে ও বাইরে দিনভর আজ ঠিক সেটাই চললো। আর ঠিক সেই জায়গা থেকে এই অনুষ্ঠান শুরু করব বিশ্বনাথ চক্রবর্তীকে দিয়ে। বিশ্বনাথ, খুব এক লাইনের প্রশ্ন, সেটা হচ্ছে 2026-এর বিধানসভা যদি পুরো একটা ফিল্ম হয়, তাহলে দিনভর আজকে বিধানসভার ভেতরে আর বাইরে যে হাই পিচ ড্রামাটা চললো, সেটা ট্রেলার বলা যায়? একেবারে 2026 সালের নির্বাচনের ইস্যু কী হবে, ধর্মের ভিত্তিতে মানে নির্বাচন যে হওয়ার সম্ভাবনাই আছে, তারই একটা ইঙ্গিত পরিষ্কার বা মহড়া বলা যায় রাজ্যের শাসক দল এবং প্রধান বিরোধী দল দিল। অর্থাৎ শেষ পর্যন্ত কর্মসংস্থান গুরুত্বপূর্ণ নয়, লক্ষ্মীর ভাণ্ডার গুরুত্বপূর্ণ নয়, বা বেকারত্ব গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো আপনি হিন্দু না মুসলমান, গুরুত্বপূর্ণ হলো যে আপনি ব্রাহ্মণ কিনা। সত্যি বলতে কি, যে আমরা আদর্শভিত্তিক রাজনীতি দেখে অভ্যস্ত ছিলাম, কিন্তু মানে তৃণমূল কংগ্রেস আসার পরে প্রথমে মানে সংখ্যালঘু তোষণের অভিযোগ, তারপরে সংখ্যা গরিষ্ঠের রাজনীতি, মানে পরিষ্কার প্রথমে মুসলিম রাজনীতি, পরে হিন্দুত্বের রাজনীতি, এখন কার্যত বলা যায় যে রাজ্য রাজনীতির লাস্ট কয়েকটা নির্বাচনেই দেখতে পাচ্ছিলাম যে সারফেসে হিন্দু মুসলিম রাজনীতির উপর ভিত্তি করে চলছিল। এবং আপনার মনে থাকতে পারে আমরা বারবার প্রশ্ন তুলছিলাম এইটা, যে কেন মালদা মুর্শিদাবাদে গিয়ে মুখ্যমন্ত্রী একটা পার্টিকুলার গোষ্ঠীর তারা সংঘর্ষ, ওই শব্দগুলো তিনি কেন বারবার, একটা পার্টিকুলার কিছু শব্দ মুখ্যমন্ত্রী নির্বাচনে ব্যবহার করছিল কেন? আমি বারবার প্রশ্ন তুলেছিলাম কিভাবে অধীর চৌধুরীকে হারানো হলো, তার জন্য ইউসুফ পাঠানকে আনা হচ্ছে, আবার তার উল্টোটা গেরুয়া শিবিরের থেকে কাউন্টার করা হচ্ছে। ফলে দেখুন এই আজকের যে সারাদিনের মহড়া, তাতে লাভ কার? দুটো রাজনৈতিক দলের, এবং মানে শাসক তৃণমূল কংগ্রেসের এবং মানে প্রধান বিরোধী দল বিজেপির। এতে সবচেয়ে মানে মানে এই অবস্থা আজকে হিন্দু মুসলমানের রাজনীতির জন্য যদি কাউকে দায়ী করতে হয় সুমন, আমি পরিষ্কার বামেদের দায়ী করব এবং কংগ্রেসকে দায়ী করব। কেন? কারণটা হলো যে যারা আদর্শ ভিত্তিক রাজনীতির কথা বলতো, যে বামেরা যে মানে ইস্যু ভিত্তিক রাজনীতি কংগ্রেসের করার কথা ছিল, তারা তো কার্যত ঘুমিয়ে আছে, কার্যত মৃতপ্রায়। মানে তাদের রাস্তায় কোথায়? তারা মানুষের দাবি দাবা শূন্য। মানুষ এই দুটো মেরুর কাছে গেছে, এবার বাকি যাদের রিজেক্ট করেছে তাদের কি দোষ? মানুষ রিজেক্ট করেছে, রাজনৈতিক দল মানুষকে আফিং খাওয়াচ্ছে, কিন্তু প্রধান যে মানে মানে যাদের কাছে সেকুলার পলিটিক্সটা আমরা প্রত্যাশা করেছিলাম, সেই বামেরা মারা গেছে, কংগ্রেস মারা গেছে। আজকে তারা মাঠে কোথায়? তারা লড়াইয়ের কোথায়? তাদের সংগ্রাম কোথায়? আমি আজকে আপনাকে বলতে চাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনসভায় দাঁড়িয়ে বলছেন যে মানে তিনি কতটা ব্রাহ্মণ সেটা পরিচয় তাকে দিতে হচ্ছে, ব্যানার্জিকে প্রজেক্ট করতে হচ্ছে, তার পিতা কোথা থেকে এসছেন, কিভাবে এসছেন, সেগুলো পরিচয় আজকে দিতে হচ্ছে। কেন আপনাকে দিতে হচ্ছে? তার কারণটা হলো যে আপনি যে রাজনীতিটা করেছেন সেই রাজনীতির মধ্যে কোনো একটা গাফিলতি ছিল, আইডেন্টিটি। কারণ আপনি ওই 34% সংখ্যালঘু ভোটটাকে নিশ্চিত করবার জন্য দিনের পর দিন যে অভিযোগটা উঠছে তোষণের রাজনীতি আপনি করেছেন।
আর বিজেপি তো হিন্দুত্বের রাজনীতিতে বেশ 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 তিন পক্ষই আছে, আমি তিনজনের কাছেই যাব। কিন্তু তার আগে কতটা সত্যি যে আজকে এই ধর্ম এবং ধর্মীয় মেরুকরণ নিয়ে শাসক এবং বিরোধী যুযুধান দুপক্ষ একেবারে, আবার বলছি, বিধানসভার ভেতরে এবং বাইরে দিনভর একটা হাই পিচ ড্রামা চালালেন। দেখুন পরের প্রতিবেদন। এই বাংলাতে যিনি তোষণের নামে হিন্দু সমাজকে, হিন্দু ধর্মকে কার্যত এখানে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছেন, আমরা অস্তিত্ব রক্ষার সংকটে ভুগছি। বাবা, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলে? হিন্দু ধর্মটা কি এত ছোট? হিন্দু মুসলমান থেকে সরস্বতী পুজো, ব্রাহ্মণ সন্তান, ইমাম থেকে পুরোহিত, জগন্নাথ তারাপীঠ থেকে মুসলিম লীগ, জঙ্গি, তোষণ, বাংলাদেশ। বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতি কি পুরোদস্তুর ডুব দিল ধর্মীয় মেরুকরণে? তারাপীঠের মন্দির ভোগগড় থেকে শুরু করে, তারাপীঠ ডেভেলপমেন্ট কমিটি থেকে শুরু করে, মায়ের মন্দিরের সম্পূর্ণটা, রাস্তাটা, গেটটা কে করেছিলেন? আপনারা? এটা আমরা করেছিলাম। ইনি পুরোহিতদের ভাতা দেন না, ইমাম মুয়াজ্জিম ভাতা দেন। দেশজুড়ে হিন্দু মুসলমানের রাজনীতি এখন আর রাগঢাক রেখে হয় না, সবটাই খুল্লাম খুল্লা। পশ্চিমবঙ্গও কি সেই পথেই হাঁটতে চলেছে? যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, আপনি কথায় কথায় পিতৃদেবতাকে আক্রমণ করে বলেন, আমি বলতে চাই না কথাটা। আপনি আজকে ছাপাই দিয়েছেন ব্রাহ্মণ বাড়ির সন্তান ব্যানার্জি নাম। আপনি কত বড় হিন্দু, কত বড় রাষ্ট্রবাদী। আপনি মুসলিম নয়, আপনি মুসলিম লীগ নয়, আপনি তোষণ করেন না, আপনি মৌলবাদ করেন না, আপনি এসব আপনি চেষ্টা করেছেন। বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রী, বাইরে বিরোধী দলনেতা, পুরোদস্তুর লড়াই ধর্মের রাজনীতি নিয়ে। এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে, এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? জঙ্গিদের দ্বারা আমি আক্রান্ত হতে পারি। আজকে মমতা ব্যানার্জি কার্যত এই থ্রেট, আজকে উনি থ্রেট করেছেন। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো, যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে। আমার শরীরে, আমার জামায়, আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে, তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি তৃণমূলের লড়াইয়ের জেরে ধর্মীয় মেরুকরণ যত জোরালো হবে, সিপিএম কংগ্রেসের রাজনীতির জায়গা ততই সংকুচিত হওয়ার সম্ভাবনা। আমরা বাংলাকে এক অন্ধকার যুগের মধ্যে ঠেলে দিচ্ছি। আমরা আগে গর্ব করে বলতাম দিল্লিতে এসে যে পশ্চিমবঙ্গের রাজ্যের আমি একজন প্রতিনিধি। সেই বাংলা যেখানটাই ধর্ম নিয়ে রাজনীতি হয় না, জাত নিয়ে রাজনীতি হয় না, একথা আমি বলতাম আগে ভারতবর্ষের পার্লামেন্টে এসে। আজ বলতে পারছি না। সেখানটায় আজ মমতা ব্যানার্জি মোদির থেকে, দিদি মোদির থেকে বড় হিন্দু প্রমাণ করার প্রতিযোগিতা নেমেছে। হিন্দু ধর্ম ধুয়ে ধুয়ে আর মুসলমান ধর্ম ধুয়ে ধুয়ে মানুষ জল খাবে? কে হিন্দু, কার কে তার চাইতে বড় হিন্দু? অসভ্য, অপদার্থ, অযোগ্য তারা পশ্চিমবঙ্গ বিধানসভাটাকে কলুষিত করছে। নেতাজি একদা তার অত্যন্ত ঘনিষ্ঠ এক অনুগামীকে বলেছিলেন, আমাদের আন্দোলনের ভিত্তি হলো জাতীয়তাবাদ, এর চরিত্র রাজনৈতিক, এর সঙ্গে কখনো ধর্মকে মিশিয়ে ফেলবে না। ধর্মের নামে যদি একতার চেষ্টা করো, তবে ধর্মের নামে বিভেদ ডেকে আনাও হবে সহজ। নেতাজির সেই বাংলাতেই এখন ধর্ম আর রাজনীতি মিলেমিশে একাকার। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি অর্ণবের কাছে যাব। অর্ণব, কোথাও কি মনে হচ্ছে যে রাজ্যের পলিটিক্যাল ন্যারেটিভটা ক্রমশ আমাদের চোখের সামনে পাল্টে যাচ্ছে? মানে তৃণমূলের ইউএসপি ছিল লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, মূল স্লোগান ছিল উন্নয়ন। আজকে বিশ্বনাথ দা ওয়াজ রাইট যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় বলতে হলো আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে,
বাবার কাছ থেকে চণ্ডীপাঠ শিখেছি। আশঙ্কা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বিজেপির ট্র্যাপে পড়ে যাচ্ছে না তো? মানে হিন্দুত্বের রাজনীতিকে কিন্তু নরম হিন্দুত্ব দিয়ে কমব্যাট করা যায় না, কেউ পারেনি, কংগ্রেস পারেনি, আপ পারেনি। আমি বিশ্বনাথদার কথার জাস্ট সূত্র ধরেই বলছি যে উনি শাসক বিরোধী বললেন, এটা উল্টো হওয়া উচিত, বিরোধী শাসক। অর্থাৎ এই ন্যারেটিভটাকে সামনে নিয়ে এসেছে কে? সামনে নিয়ে এসেছে বিজেপি, এবং আপ্রাণ চেষ্টা করছে যে পুরো জিনিসটাকে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিতে নিয়ে এসে মূল ভোক্তা বা মূল যে রাজনৈতিক এখানকার যে মেরুকরণের জায়গাটা, ওটাকে নিয়ে আসা ধর্মের। সেটা তো মারাত্মক। অর্থাৎ কোন দিকে রাজনীতি এগোবে সেটা নির্ধারণ করে দিচ্ছে বিরোধী বিজেপি। কোন জায়গা থেকে করছে? একটা ছোট্ট যে দুদিন ধরে আজকে আমরা যে সমস্ত ঘটনা দেখছি, বিধানসভায় যেভাবে দেখছি ঘটনা একটার পর একটা, উনি যে মোশনের মধ্যে যে কথাটা বলে উনি বহিষ্কৃত হয়েছেন, সরস্বতী পুজো নিয়ে কথাকে বলছি, সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। 2 কোটি থেকে 3 কোটি সরস্বতী পুজো হয় গড়ে পশ্চিমবাংলায়, এই 2025 সালেও হয়েছে। তার মধ্যে কয়েকটা জায়গায় যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে, তার মধ্যে একটা ঘটনা, এটা সংবাদ মাধ্যমে এসেছে, আপনারাও দেখিয়েছেন, সেটা হচ্ছে বর্ধমানে সরস্বতী মূর্তি ভাঙতে গিয়ে গ্রেপ্তার হয়েছে বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ ঘোষ এবং তার সঙ্গে আরও বেশ কয়েকজন লোকজন। সুতরাং এখানে সরস্বতী পুজো করতে দেওয়া হয় না, এই ডাহা মিথ্যেটাকে এস্টাবলিশ করতে গিয়ে সেখানে কোনো একটি ঘটনা, সেই কোনো একটি ঘটনার সঙ্গে ঘটনাচক্রে একজন মুসলমান ছাত্র বা প্রাক্তন ছাত্র সে জড়িয়ে ছিল, তাকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক ন্যারেটিভ কে তৈরি করতে যাচ্ছে। আমি সব বুঝলাম, কিন্তু তার জন্য শুভেন্দু অধিকারী সহ 4 জনকে 30 দিনের জন্য সাসপেনশনের সিদ্ধান্ত। গণতান্ত্রিক সাসপেনশন, দেখুন এই ঘটনাটার পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ঘটনাটার অভিঘাত কতটা হতে পারে, সেটা যদি উনি সত্যি সত্যি সচেতন হতেন শুভেন্দু অধিকারী, তাহলে শুভেন্দু অধিকারী এভাবে কথা বলতেন না। কিন্তু উনি বলার সুযোগ পেয়ে গেলেন যে দেখুন বিরোধী শূন্য করার জন্য বিরোধী দলনেতাকে 30 জনের জন্য সাসপেন্ড করে। মাননীয় স্পিকারের সিদ্ধান্ত কিছু বলার নেই, কিন্তু আমি বলছি আমি এই কথাটা বলছি, শুভেন্দু বাবু এই কথা বলার তো সুযোগ পেলেন। যে ইস্যুটা তুললেন সেটা তো সম্পূর্ণ মিথ্যের ভিত্তিতে তৈরি করা একটা ন্যারেটিভ, যে ন্যারেটিভটা ওরা খাওয়াচ্ছেন। তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে বিশ্বনাথদা বললেন যে কেউ নেই গণতন্ত্রে, আমি ধরে নিচ্ছি কেউ অসত্য বলছেন, তাকে যুক্তি দিয়ে ওই বিধানসভার ফ্লোরে অসত্যটা প্রমাণ করে দিন যে ওটা অসত্য, সত্য নয়। একটা প্রেক্ষিতে তার উত্তরটা দেখলেন, মুখ্যমন্ত্রী তার একটা উত্তর দিয়েছেন। এবার এইটা তো এই উত্তরটা বিরোধী দলনেতাকে ভেতরে বসিয়ে দিলে আর গণতান্ত্রিক হতো না, আরো বেটার হতো না? মুখ্যমন্ত্রী তো সপাট উত্তর দিয়েছেন। দেখুন, এর আগে তো 147 জনকে আমরা দেখেছি যে আমাদের পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছিল, কি ইস্যুতে করা হয়েছিল সেই সময় একটা স্মোক আপনি খেয়াল করবেন, একদম কালকে এই অনুষ্ঠানে আমি একটা সেগমেন্ট করেছি যে 146 জনকে একদিনে সাসপেন্ড করা হয়েছে। কোনোটাই কিন্তু সেখানে প্রশ্নটা উঠেছিল যে সাংসদদের এবং সংসদের নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এবং ওম বিড়লা যখন ওদেরকে বহিষ্কার করে দিচ্ছেন সেখানের প্রেক্ষিত আর কালকের এখানকার প্রেক্ষিত দুটো কিন্তু এক নয়। আর আমি একটু উত্তর দিয়ে নিই, এই বিশ্বনাথদার কথার একটা জাস্ট উত্তর দিয়ে নিই, সেটা হচ্ছে 2016 সাল। 2016 সালে বিজেপির ভোট কত ছিল? ভোট ছিল হচ্ছে 10.7%। বাম এবং কংগ্রেসের যৌথ ভোট ছিল হচ্ছে প্রায় 38%। তারপর কি ঘটলো 19 সালে যে এইরকম শিফটিংটা হলো? একেবারে ম্যান্ডেট দিয়ে হোক অথবা অবচেতনে থাকা এই যে প্রচন্ড ক্রোধ যে তৃণমূল কংগ্রেসকে হারাও, সেটা কোথাও অবচেতনে কাজ করেছে কিনা যে বাম ভোট শিফট করলো হচ্ছে বিজেপিতে। এটা কেন শিফট করলে অনেক সমাজতাত্ত্বিক ব্যাখ্যা হতে পারে, রাজনৈতিক ব্যাখ্যা হতে পারে, কিন্তু এই শিফটিংটা আপনি শুধু এই শিফটিংটা আপনি শুধু ধর্ম দিয়ে ব্যাখ্যা করতে পারবেন। এটা শুধু ধর্ম দিয়ে ব্যাখ্যা করতে পারবেন। আমি বলছি যে যেই মুহূর্তে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর কংগ্রেসের হাতে থাকলো 11 সালের পরেও, ফলে কংগ্রেসের থেকে ওই সংখ্যালঘু ভোটারদেরকে ছিনিয়ে নেবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম ভাতা চালু করলো, মুয়াজ্জিন ভাতা চালু করলো, একের পর এক আইডেন্টিটির প্রশ্নটাকে সামনে আনলো। এবং আজকে দুর্ভাগ্য হলেও সত্যিই যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই সেটা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম সৈনিক হিসাবে। দ্বিতীয় যেটা, 16 সালে যেই মুহূর্তে বামের একটা চ্যালেঞ্জের আনলো, 5 বছরের মধ্যে চ্যালেঞ্জে আনলো, সেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাষায় আমি বলছি কোট আনকোট যে বিজেপিকে 4 ফ্রন্টে এনে খেলবো। বিজেপিকে 4 ফ্রন্টে আনা মানে হলো পরিষ্কার আইডেন্টিটি পলিটিক্সের উপর ভিত্তি করে আমি সংখ্যালঘু ভোটটাকে নিশ্চিত করব, আমার 35% দিয়ে আমি শুরু করব। এবং উনি যখন নির্বাচনী প্রচারগুলোতে যান তখন পরিষ্কার সংখ্যালঘু এলাকাগুলোতে যে বক্তৃতা করেন, বলছেন এর থেকে বড় কথা আপনি একটা তথ্য ভুলে যাচ্ছেন হয়তো বা মনে রাখছেন না। 2014 সালে বিজেপির উত্থান,
এবং বিজেপির উত্থানের সঙ্গে সঙ্গে গোটা ভারত জুড়ে যে হিন্দুত্বের ন্যারেটিভ, আমি শঙ্করের কাছে আলাদা করে আসবো। আমি বলছি এটাই তো বিজ্ঞান, এটাই তো সমাজ বিজ্ঞান, যে এক্স্যাক্টলি, মানে আমি বলছি অর্ণব কিন্তু ঠিক কথা বলছে। আমি বলছি মেরুকরণের রাজনীতির সব থেকে বড় সত্য হচ্ছে যে একটি মেরু যদি শক্তিশালী হয়, একটি ঝোঁক যদি শক্তিশালী হয়, ঠিক তার বিপরীত মেরু এবং বিপরীত ঝোঁকটি শক্তিশালী হবে। এটাই বিজ্ঞান। আমি শঙ্কর ঘোষের কাছে আসবো। একদম পরিষ্কার বিরোধী দলনেতা বলেছেন, গতকাল বলেছেন, অন ক্যামেরা বলেছেন, এই সরকার মুসলিম লীগ 2 এর সরকার, এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার আনসারুল্লাহ বাংলার সরকার, এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, এই সরকার হিন্দু বিরোধী সরকার। এই বাক্যগুলোকে উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখে নালিশ করতে চলেছেন। আজকে বিধানসভা ফ্লোরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি চ্যালেঞ্জও শুনেছেন শঙ্কর, যে প্রমাণ করতে পারবেন যে জঙ্গির সঙ্গে আমার সম্পর্ক, যে মুহূর্তে কেউ যদি প্রমাণ করতে পারেন এক মুহূর্তে আমি মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দেবো, সরাসরি চ্যালেঞ্জ। ধন্যবাদ সুমনদা। প্রথম কথা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে পাপ করেছে সেই পাপের ফল ভোগবার জন্য ওনাকে প্রস্তুত হওয়ার কথা আমি আজকে এখান থেকে বলে যাচ্ছি এই কারণে যে আজকের যে বাংলার এই পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য এক এবং একমাত্র দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুমনদা, তোমাদের তো আর্কাইভ আছে, কি বলেছিল, যারা দুধ দেয় তাদের লাথি খেতে আমি প্রস্তুত। তোমাদের আর্কাইভ থেকে বের করো, রেড রোডে নামাজ পড়তে গিয়ে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবার আহ্বান করেছে তারা কারা? কারা সেই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী যারা বলেছে এটা মিনি পাকিস্তান? কে সেই হুমায়ুন কবির যে বলেছিল হিন্দুদেরকে ভাগীরথীতে বইয়ে দেব? কে বলেছিল হামিদুল এখানে শরিয়তি আইন চালু করবে? এরা কারা? আজকের দিনে দাঁড়িয়ে এটা কি তুমি মানবে যে অর্ণব যেটা বলেছে একেবারে সঠিক? এই যতগুলো কুবাক্য, যতগুলো একেবারে সাম্প্রদায়িক ধর্মীয় কট্টর শব্দ আসে, তত বিজেপি শক্তিশালী হয়। তার কারণ মেরুকরণ একদিকে হলে উল্টো দিকের মেরুকরণ হয়, সেটা সমস্ত সম্প্রদায়ের ক্ষেত্রে সমানভাবে সঠিক। ইতিহাস সাক্ষী। যে রাস্তায় মমতা ব্যানার্জি এই রাজ্যটাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে তাকে শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। আর সেই শিক্ষা দেওয়ার প্রয়োজনে যে পথ দিয়ে উনি খেলেছেন সেই খেলাই ওনাকে খেলানো হবে। আজকের দিনে দাঁড়িয়ে উনি কি বলছেন, মানে খেলাটা তোমরাই খেলাচ্ছেন, যে খেলায় উনি নেমেছেন সেই খেলায় ওনাকে খেলানো হবে। উনি কে বলেছেন শুভেন্দু অধিকারী যা বলছে সামলাতে পারবে তো? আমি আপনাকে এই অন ক্যামেরা বলছি, ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারীকে এক চুল হাত দিয়ে দেখুক এই বাংলার বুকে হিন্দুদের হয়ে কথা বলা পাপ, আর দুধেল গাইদের হয়ে উনি ওখানে দাঁড়িয়ে তিনি হচ্ছে বিধানসভায় বক্তব্য রাখবেন। এটা কি রাজনীতি হচ্ছে? আজকের দিনে দাঁড়িয়ে উনি বলুন যে হুমায়ুন কবির সম্পর্কে ওনার বক্তব্য কি? যখন ফিরহাদ হাকিম সাহেব একদম উনি কি মন্ত্রী ওই বিধানসভার ভেতরে আর বাইরে উনি মন্ত্রী থাকেন না, ধর্মনিরপেক্ষ সংবিধানের শপথ নিয়ে বলছেন ধর্মান্তকরণ করো, ধর্মান্তকরণ করে কাফেরদেরকে আসলে এখানে যেটা করলেন সেটা হচ্ছে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী যা করেছেন আপনাদেরকে বিদায় করতে হচ্ছে। বিধায়ক এবং সারাদিন বিধানসভা ছিল, যার ফলে সেই উত্তেজনাটা স্টুডিওতে সঞ্চারিত হয়েছে। গোটা ভারতবর্ষে একজন প্রাক্তন কমিউনিস্ট যুবনেতা হিন্দুত্বের ভাষাতে কথা বলছেন, আমি যা বলছি প্রমাণ হচ্ছে, আমি যা বলছি সেটা প্রমাণ হয়েছে। তারা ভোগবে নিশ্চিত করেছে, অর্থাৎ উচ্চ বর্ণের যে হিন্দু তারা নিজেদের বাম প্রমাণ করত, তারা এবার তাদের ভেতরটা হিন্দুত্ব নিয়ে আসছে। আমি বলছি অর্ণব এই তর্কটা থেকে একদম এই তর্কটা থেকে এটাও কি প্রমাণিত হচ্ছে না যে রাজ্য রাজনীতিতে এখন ধর্ম মানে কার্যত সেন্টার স্টেজ নিয়েছে? সেটা নিয়ে নিয়েছে। প্রধান কারণ হচ্ছে 2014 সালে নামাজ পড়তে গিয়ে আপনি না 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর এই উত্থানটা হয়েছে। হিন্দুদের বিজেপি করেছে।
বেশ, এই যতগুলো কোটেশন শুনলেন তার সাম্প্রতিকতম কয়েকটা উদাহরণ আমার পরের প্রতিবেদনে আপনাদের কাছে রাখবো, এবং পাশাপাশি তথ্যের খাতিরে বলবো যে বিরোধী দলনেতা বলেছেন তিনি ইনসিকিউর বোধ করছেন এবং এটা তার কাছে হুমকি মনে হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে তিনি অভিযোগ করবেন, অর্থাৎ তিনি যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে আর তার নামে মুখ্যমন্ত্রী যাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছে, তিনি চিঠি দিয়ে নালিশ করছেন। দেখুন, এই সরকার আনসারুল বাংলার 7 সেকেন্ডের সরকার। এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার। এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, হিন্দু বিরোধী, মুসলিম লীগ 2 এর সরকার। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো। সোমবার তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। টেনে এনেছিলেন বাংলাদেশের জঙ্গি সংগঠনের প্রসঙ্গ। এ রাজ্য থেকে একের পর এক বাংলাদেশি ও কাশ্মীরি জঙ্গির গ্রেফতারির প্রসঙ্গ। আর এই আবহেই এবার শুভেন্দু অধিকারীর নামে নরেন্দ্র মোদীর কাছে নালিশ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো, যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু আপনি মুখের ভাষায় আপনি বিরোধী দলনেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো, এ কথা আপনি বলতে পারেন কিনা? আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। যদিও মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরও নিজের অবস্থানে অনড় বিরোধী দলনেতা। অতিরিক্ত ভোট ব্যাংকের জন্য তুষ্টিকরণ করতে গিয়ে আপনি নিজেকেই প্রমাণ করেছেন এই সরকার মুসলিম লীগ 2 এর মতো আচরণ করছে। বিরোধী দলনেতার বিরুদ্ধে তিনি বলেছেন আমি প্রধানমন্ত্রীকে বলবো যে আমি জঙ্গি না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার রাজ্যে 7 শেখ আনসারুল বাংলা তিনি 1.5 বছর ধরে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় হাজেরি মাদ্রাসা চালালেন। আপনার পুলিশ কেন জানতে পারল না? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শুভেন্দু অধিকারীর নামে নরেন্দ্র মোদীকে চিঠি দেবেন, যা শুনে কটাক্ষের সুর সিপিএম এর গলায়। উনি বলেছেন যে উনি প্রধানমন্ত্রীকে শুভেন্দুবাবুর বিরুদ্ধে অভিযোগ জানাবেন এবং ওর এই ভরসাটা আছে যে মোদি ভাই নিশ্চয়ই দিদি ভাইয়ের কথাটা রাখবে। মোদি ভাইয়ের কাছে শুভেন্দু অধিকারীর চাইতে দিদি ভাই গুরুত্বপূর্ণ। দিল্লির বিজেপির ভরসায় পশ্চিমবাংলার তৃণমূল যে চলে, মুখ্যমন্ত্রীর কথার মধ্য দিয়ে আজকে তা বুঝিয়ে দিয়েছেন। বিজেপিকে নিয়ে এলো বাংলায় মমতা ব্যানার্জি, লাল কার্পেটে তাদেরকে আতিথ্য বরণ করে। আজকে এই বিজেপি আর মমতা ব্যানার্জি অর্থাৎ মোদি আর দিদির এই লড়াইটাই লাভ হবে একদিকে দিদির, লাভ হবে একদিকে মোদির। এই সমীকরণে এই রাজনীতিটা হচ্ছে। তৃণমূল বিজেপির রাজনৈতিক লড়াইয়ের সৌজন্যে এবার বঙ্গ রাজনীতিতে চলে এলো মুসলিম লীগও। দেশভাগের আগে যে মুসলিম লীগের প্রধান মুখ ছিলেন মোহাম্মদ আলী জিন্না, আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। শায়নদীপ মিত্র কাছে যাব। শায়নদীপ, তোমরা সেটিং এর কথা বলো। 30 দিনের জন্য বিরোধী দলনেতা সহ 4 জন বিধায়ক সাসপেন্ডেড, প্রিভিলেজ মোশন আজকে আনা হলো, এমনকি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে নালিশ জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। আবার উল্টো দিকে শুভেন্দু অধিকারীর বক্তব্য যে তার আপনি সামলাতে পারবেন তো, এই বক্তব্যের জন্য তিনি ভিডিও রেকর্ডিং দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ জানাবেন। এই পুরোটা মক ফাইট মনে হচ্ছে কি? এবং ওই খানিকক্ষণ আগে সুজনদা বলছিলেন যে দিদিভাই মোদিভাই সেটিং, আজকের এই ঘটনার পর আজকের রাজ্য রাজনীতি শাসক বিরোধীর মধ্যে যেখানে দাঁড়িয়ে আছে, পুরোটা সেটিং কি মনে হচ্ছে? শুভেন্দু অধিকারীকে এখন দেখলাম সাসপেন্ড করেছে। শুভেন্দু অধিকারী এখন তৃণমূল ছিল, তখন বিধানসভার ভেতর গৌরাঙ্গ চ্যাটার্জি আর দেবলীনা হেমব্রম 2 জন সিপিএম বিধায়ককে ফেলে পেটানো হয়েছিল, কোনো সাসপেনশনের ব্যবস্থা হয়নি। মাথা ফেটেছিল। হ্যাঁ, মাথা ফেটেছিল। সবকা মালিক এক হ্যায়, দিদি মোদি ফেক হ্যায়। মালিক হলো আরএসএস, আর দিদি ভাই মোদি ভাই বা শুভেন্দু অধিকারী সব ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা। মোহন বাগবাদ 2 দিন আগে এসে আরএসএসকে শুধু ট্রেনিং দেয়নি, তৃণমূলকেও ট্রেনিং দিয়ে গেছে যে কীভাবে মেরুকরণটা বজায় রাখতে হবে।
যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজোর চাঁদা কে চুরি করবে তাই নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপিটা ধর্মীয় রং দিয়ে দিল। মধ্য কলকাতা সিটি কলেজে আবার ওই তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে ছাত্ররা অভিযোগ করলো যে উনি টাকা নয় ছয় করছেন, বিজেপি একটা শব্দ খরচ করলো না। আবার বিজেপির যেখানে স্ট্রং হোল্ড আছে সেখানে তৃণমূল কয়েকটা জায়গায় এই সরস্বতী পুজোয় বাধা দিয়ে আরও বিজেপিকে মাইলেজ দিতে সাহায্য করলো। আপনি যেটা বলছিলেন সুমন দা, সফট হিন্দুত্ব দিয়ে কিন্তু কেজরিওয়াল টের পেয়েছে হারে হারে যে তার পরিণতি কি হয়। তার আগে কংগ্রেসও টের পেয়েছে। দিদিভাই তাই দিদিভাই টের পাবে কিনা আমি জানি না। 34 বছরের বামফ্রন্টের লালাতঙ্ক তৃণমূল বিজেপিকে তাড়া করে আমি জানি, কিন্তু বিসর্জন দুর্গাপূজার মহরম একসাথে হয়েছে। তৃণমূলের জমানায় বিসর্জনের জন্য মহরম বন্ধ হয়েছে বা উল্টোটা হয়েছে। সেটাই তো বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে তোমরা এই আবহে আরো মার্জিনালাইজড হয়ে যাচ্ছ। এই পয়েন্টেই আসছি। আরজি করের মুভমেন্ট বিচারের দাবিতে কোনো ধর্ম বর্ণ ছিল না, তৃণমূল তাই নো হায়ার হয়ে গেছিল, বিজেপিকে খুঁজে পাওয়া যায়নি। তখনই আরএসএসকে নামিয়েছে, আবার তৃণমূল বিজেপিকে কি করে ব্যাক করতে হবে তার জন্য বিধানসভাটাকে ব্যবহার করেছে। বাজেট অধিবেশন চলছে বিধানসভায়, 7 লক্ষ কোটি টাকা মাথার উপর ঋণ, একটা শব্দ খরচ করেনি। 40 লক্ষ পরিযায়ী শ্রমিক, একটা শব্দ খরচা করেনি। চাকরি চুরি হচ্ছে বেকার যুবকের, একটা শব্দ খরচা হয়নি। 26,000 শিক্ষকের চাকরি কি হবে তাই নিয়ে কোনো আলোচনা নেই বিধানসভার ভেতর। এখন ধর্ম নিয়ে এর আগে দেখি যে বিধানসভায় দুই পক্ষ, ও বলছে তুই চোর, ও বলছে তুই চোর, আর আমরা বলছি দুটোই চোরে চোরে মাছ তুই দেবো, দুটোই চোর। আর বলতে হচ্ছে বাইরে থেকে বিধানসভার ভেতরে তোমাদের প্রতিনিধিত্ব নেই, সময় আছে। বিশ্বনাথ বাবুরা আজকে বলছেন যে বাম মুক্ত বিধানসভা দেখবার জন্য উনি কিনা জানি না অনেকে উদ্বাহু নৃত্য করেছিলেন। আজকে বাম মুক্ত বিধানসভার পরিণতি কি পশ্চিমবাংলার মানুষ হারে হারে টের পাচ্ছে। সুমনদা, আমার যেটা প্রথম কথা সেটা হচ্ছে জীবন্ত লাশ সিপিএম এর কথা এখন শুনে লাভ নেই। মব ফাইটের প্রশ্নে আমি শুধু এইটুকু বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির এই সময়কালে শয়ে শয়ে কর্মীদেরকে যারা তৃণমূল কংগ্রেসের দ্বারা খুন হয়েছে তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন যে সেটিং আছে কিনা। ফলে প্রশ্নটা এটা নয়, প্রশ্নটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা জানি নালিশ কাকে করে, জীবন্ত লাশ এখন আপাতত কিন্তু আমি বলছি শঙ্কর, মানে তোমার আত্মবিশ্বাস বাড়ছে কিনা যে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর ওপর ভরসা রাখছেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নালিশ করতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিচ্ছে? নালিশ আজকে আমরা দুটো পিসি দেখলাম, একটা হচ্ছে নালিশ পিসি আর একটা হচ্ছে সাফাই পিসি। তো নালিশ পিসি কাকে নালিশ করতে যাচ্ছেন? তিনি নালিশ করতে যাচ্ছেন যাকে নির্বাচনের সময় বলেছিলেন হরিদাস পাল কোমরে দড়ি দিয়ে ঘোরাবো। আজকে ওনার হঠাৎ করে এই যে বোধোদয়, এই বোধোদয় কি ভয় থেকে যদি ওই বিজেপিকে সামনে ফ্রন্টে এনে লড়াই করে বলেছে, আর 2014 সালে বিজেপির ভোটের কেন বসে থাকে? আমি বলছি 2014 সালে বিজেপির ভোটের পার্সেন্টেজ ছিল 17, আর 2016 সালে সেটা 10% নেমে গেল। তৃণমূল হেরে যাচ্ছিল কংগ্রেস আর বামজোটের কাছে। কিভাবে ভোটটা ফিট করেছে সেই তথ্য একটু দেবে। কিন্তু আমি বলছি 2 থেকে এই দলটা 86 হয়েছিল। যাই হোক, আমি অতটা ইতিহাসে যাব না, আমি তার আগে রবীন্দ্রনাথ বাবুর কাছে যাবো। রবীন্দ্রনাথ বাবু, কোথাও কি এই রাজ্যে শঙ্করের ডেসিবেল শুধু গুণে আমি বলছি না, মানে সাধারণত শান্ত সুভদ্র, গলার আওয়াজ পাওয়া যায় না, গলা উচ্চগ্রামে ওঠে না, সেই শঙ্কর বোঝা যাচ্ছে যে বিধানসভা থেকে সরাসরি এসছে। এটা আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু আমি বলছি ভেরি সিরিয়াস নোট, যে কোথাও কি রাজ্য বিজেপি একেবারে হার্ড লাইন নিতে চলেছে? তার কারণ 2024-এ বিজেপি নতুন করে স্লোগানটা কিছুটা মডিফাই করলো, আপনাদের মনে থাকবে, সবকা সাথ সবকা বিকাশ। সেই স্লোগান থেকে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। তো সেই বিশ্বাসের যে জায়গাটা সরাসরি কিন্তু গোটা দেশের মধ্যে একমাত্র প্রকাশ্যে চ্যালেঞ্জ করলেন, প্রকাশ্যে শুভেন্দু অধিকারী। 2024-এর 17 জুলাই শুভেন্দু অধিকারী কি বললেন সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই। কি বলেছিলেন দেখাবো। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। রবীন্দ্রনাথ পরিষ্কারভাবে এই লাইন কিন্তু শুভেন্দু অধিকারী নিজে এবং রাজ্য বিজেপির অধিকাংশ নেতা নেত্রী ফলো করছেন অক্ষরে অক্ষরে। কেন বলছি? 100টা উদাহরণ দিতে পারি। গতকালই শুভেন্দু অধিকারীরা বলেছেন, আজকেও বলেছেন যে আমরা হিন্দুদের ভোটে জিতে বিধায়ক হয়েছি। অর্থাৎ রাজ্য বিজেপি এই রাজ্যে কি হিন্দুত্বের হার্ডলাইনার এখন?
হার্ডলাইনার হওয়াতে তো তারা এগোচ্ছেন। আপনি দেখুন আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্যগুলো খুব ভালো করে অ্যানালাইজ করে দেখবেন, এতখানি রক্ষণাত্মক আমি কখনো দেখিনি। উনি সবটাই ডিফেন্সিভ। উনি বলছেন আমি ব্রাহ্মণ সন্তান, নিজেকে হিন্দু, নিজেকে ব্রাহ্মণ হিসেবে প্রমাণ করবার চেষ্টা করছেন। উনি বারবারই বলছেন আমার সঙ্গে কি জঙ্গির যোগ আছে, তাহলে আমি প্রমাণ করলে আমি ছেড়ে দেবো। অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে উনি নিজেকে ডিফেন্সে নিয়ে গেছেন, যেটা তৃণমূলের মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী যার এত ক্যারিজমা, যিনি এত ডেভেলপমেন্টের উপর কথা বলেন, তার এটা হওয়ার কথা ছিল না, কিন্তু তাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। আমি বড় তত্ত্বে যাব না, কিন্তু বেনেডিক্ট অ্যান্ডারসন বলে আমাদের একজন রাষ্ট্রবিজ্ঞানের স্কলার, তিনি একটা কথা বলেছিলেন, ইমাজিন কমিউনিটি, নেশন হচ্ছে ইমাজিন কমিউনিটি। আর এই ইমাজিনেশনের যে ক্রাইটেরিয়াগুলো হয় তার মধ্যে মূল ক্রাইটেরিয়া, মানে অনেক ক্রাইটেরিয়া আমি বলতে পারি, ভাষা কথা সবাই আমরা বলি, কিন্তু একটা ক্রাইটেরিয়া কিন্তু ধর্ম যেভাবে মানুষের মধ্যে ঢোকে, ডেভেলপমেন্ট কখনো সেভাবে ঢোকে না। এই জায়গার থেকে দাঁড়িয়ে বিজেপির কিন্তু এই গোটা লাইনটা হার্ড লাইন হচ্ছে, এবং সেটা শুধু এখানে নয়, আপনি উত্তরপ্রদেশে দেখুন, গোটা এই যে প্রয়াগকে যেভাবে বিজেপি তুলে ধরছে, আজকে শুধু উত্তরপ্রদেশের জন্য নয়, গোটা মানে পশ্চিমবঙ্গের ইলেকশনের ক্ষেত্রে প্রয়াগের যে পূর্ণকুম্ভ 144 বছর পরের এই যে বারবার করে বলা, অনেক ইয়ে সত্ত্বেও আমি বলেন তারপর বলবেন, এইগুলো কিন্তু কাজ দিচ্ছে। আপনি দেখুন এটার ফলে কি হয়েছে। হিন্দুত্ব ইডিওলজি 1989 থেকে পালামপুর রেজলিউশনে বিজেপি নিয়ে এসেছিল, তারপরে ছিল, কিন্তু বিজেপি কখনো কখনো একবার হিন্দুত্ব, স্ট্রং হিন্দুত্ব নিচ্ছে, সফট হিন্দুত্ব নিচ্ছে। কিন্তু এই রাজ্যের আবহাওয়াটা অনেকটা আলাদা ছিল, মানে সেটা সায়নদীপদের 30 বছর 3 দশকের বেশি সময় ধরে ধর্ম আফিং নেশন বলার কারণে হোক, বা শঙ্করদের পূর্বাশ্রমে, আমি জানি না, আবহাওয়াটা কিন্তু পাল্টাচ্ছে। সেই জায়গাতে আসতে চাইছি, আমার বক্তব্যটা বলিনি। এক তো ইমানসিপেটরি যে আইডিয়াস, তার ফল হয়েছে, মুক্তি দিতে পারে এই যে কমিউনিস্ট আইডিয়াস সারা পৃথিবীতেই ফল হয়েছে, এখানেও তার ফল হয়েছে, সেটা কিন্তু সারা, যার জন্যই ফান্ডামেন্টালিজমের উদ্ভব ঘটেছে। কিন্তু এই উদ্ভবটা আপনি দেখুন ভালো করে, 2011-তে 4%, 2016-তে 14%, 2019-এ 40%, 2% কমেছে। ডিফারেন্স হয়ে গিয়ে দাঁড়িয়েছে 45 থেকে 50 মানে লক্ষ ভোটের। এই যে 7-8% ভোট, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমার দেখে মনে হচ্ছে উনি এই হিন্দু সাইকির যে জাগরণ ঘটছে এটা দেখে একটা আশঙ্কিত হচ্ছেন, তার মধ্যে একটা আশঙ্কা এসছে যাতে এটা কনসলিডেট। আমি শুধু একটা কথা, আমি একটা মিনিট স্যার, আপনি হিন্দু জাগরণ, আমি শুধু একটা সাধারণ কথা বলি। আপনি মদন মিত্র সাহেবের কথা জানেন তো? হ্যাঁ, একজন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী বলছে এই রাজ্যের মন্ত্রিসভায় 10 কোটি 20 কোটি টাকার বিনিময়ে মন্ত্রী হওয়া যায়, আর সেই মন্ত্রী পরিষদের যিনি নেতা তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রীর প্রতি আপনার ঘেন্না তৈরি হবে কি হবে না? একজন এই সমস্ত প্রেক্ষিত থেকে এসে আমি সায়নদীপকে শুধু একটু মনে করিয়ে দেবো যে সায়নদীপ একই সঙ্গে দুজন প্রধান শত্রু কোনো কমিউনিস্ট হতে পারে না। আমি ইতিহাস বলে এটা একেবারে জার্মানি 1933 থেকে আরম্ভ করে পি সুন্দরাইয়ার যে দলিল কেন আমি পরিবর্তে পদত্যাগ করব 1975 কোথাও হতে পারে না। তার কারণ সেদিন আরএসএস কে সঙ্গে নিয়ে কমিউনিস্ট পার্টি ইংল্যান্ডের বিরুদ্ধে গিয়েছিল, যেটা ভুল, এবং এতটা ঘৃণা কেউ শুনতে পারে না। একদম যেটা হচ্ছে যে আমি শুধু একটু 2014 থেকে সেই ভোটটা কমে গেল 2016 ইলেকশনের, কারণ ওই কংগ্রেস বাম যখন তৃণমূলকে একটা ধাক্কা জায়গায় এসেছিল, আরএসএস গোটা ভোটটা শিফট করিয়ে তৃণমূলকে জিততে সাহায্য করেছে। কিন্তু এক সেকেন্ড থামালাম আমি, আমার শুধু একটা কৌতূহল থাকলো, সেটা হচ্ছে শঙ্করের মদন মিত্রের কথা মনে পড়েছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বলছি পাশাপাশি তথাগত রায়ের কামিনী কাঞ্চনও কি মনে পড়েছে আমরা জানি না। কিন্তু যাই হোক, আমার পরের প্রতিবেদনটা একেবারে ফ্যাকচুয়াল, সেটা হচ্ছে বিধানসভায় 4 জনের সাসপেনশন তো ছিলই 30 দিনের জন্য। আজকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনলো সরকার পক্ষ। আমি দ্রুত একবার প্রতিবেদনটা দেখাবো, তারপর আবার আলোচনায় আসবো।
ওরা হিন্দু আস্থা, হিন্দু দেবদেবীর সম্মান এবং হিন্দুত্বের যে আওয়াজ, এটাকে ভয় পেয়েছে। এ ডর মুঝে আচ্ছা লাগ রা হ্যায়। মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করে যদি কিছু বলেন, তারা কাছে প্রিভিলেজ করার অধিকার আমার আছে, প্রিভিলেজ হয়েছে। সোমবার বিরোধী দলনেতা সহ বিজেপির 4 বিধায়ককে সাসপেন্ড করা হয়েছিল, আর মঙ্গলবার ঘৃণা ভাষণ দেওয়ার অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনলো সরকার পক্ষ। আমরা গর্বিত, হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড করেছে। যেহেতু বিধানসভা থেকে আমাকে অবৈধভাবে সাসপেন্ড করা হয়েছে, হিন্দুদের জন্য বলার জন্য, বাগদেবীর জন্য বলার জন্য। এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার। আজকে আমাদের সরকারের পক্ষ থেকে একটা প্রিভিলেজ মোশন আনা হয়েছিল, সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং প্রিভিলেজে আমি সেটা এক্সামিন করে দেখেছি। দ্যার ইজ এ স্ট্রং প্রাইমা ফেসি কেস। আমি প্রিভিলেজ কমিটিতে পাঠিয়ে দিয়েছি। উনি কি কথা বলছেন ওখানে দাঁড়িয়ে, যে মোল্লাতন্ত্র? আমি তো বুঝতেই পারি না সব কথা। বিধানসভার সদস্য হিসেবে বিধানসভা সংক্রান্ত ব্যাপার নিয়ে যদি বিভাগের কাজকর্ম নিয়ে যে বাইরের সমালোচনা করেন, বিধানসভাও জানে সেইভাবে কিভাবে তাকে ট্রিট করতে হবে। নিজের অবস্থানে অনড় থেকে শাসক দলকে পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। 4 বার সাসপেন্ড করেছে, 8 মাস, আর 1 মাস নিলে 9 মাস হয়ে যাবে। আর এখন অবধি 5টা প্রিভিলেজ এনেছে। এই ধরনের নিত্যকর্ম যেমন হয়, এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ নিত্যকর্ম তৃণমূলের। আর ওদের ভিতরের বক্তব্যের ভাষা আমি শুনেছি, ওরা ভয় পেয়েছে। বিধানসভার পরবর্তী অধিবেশনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রিপোর্ট দিতে পারে প্রিভিলেজ কমিটি। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। আমি অনিলদার কাছে যাব। অনিলদা, এই রাজনৈতিক টানাপোড়েনের একেবারে একটা ব্যবহারিক এবং প্রত্যেক মানুষের জীবনের সঙ্গে যুক্ত দিক আছে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা। সাম্প্রদায়িক টানাপোড়েন হলে সাম্প্রদায়িক ভারসাম্য চলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, একটা বিপদ তৈরি হয়। সেই বিপদে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। আমার আশঙ্কাটা খুব পরিষ্কার। এখনও আমি বলছি, 1 বছর নির্ধারিত সময় ভোট হলে 1 বছরেরও বেশি সময় বাকি। এখন থেকে যদি হিন্দু মুসলমান এবং এই আবহটা এরকম উত্তেজনাপূর্ণ হয়ে যায় স্টুডিওর বাইরেও, হ্যাঁ, তাহলে কিন্তু সাম্প্রদায়িক টানাপোড়েনে এ রাজ্যের শান্তি বিঘ্নিত হবে না? তো সবথেকে বড় ভয় এখানে। অবশ্যই হবে। তার কারণ দেখুন, অনেকে বলে ধর্ম যার যার, ধর্মের সঙ্গে রাজনীতি মেশাবেন না, অনেক নীতি কথা বলে। কিন্তু আমাদের সবারই অভিজ্ঞতা আছে যে হিন্দিভাষী এলাকায় হিন্দিভাষী ক্যান্ডিডেট দেওয়া, মুসলিম অধ্যুষিত এলাকায় মুসলিম ক্যান্ডিডেট দেওয়া, এইগুলো কিন্তু প্রচ্ছন্ন রাজনীতি করে জেতার জন্য করতো। তখন এই নীতিভীতি বাইরে। যাই হোক, এদের এত প্রকট ছিল না রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ, যেটা 2011-র পরে হয়েছে। যে এই প্রথম হচ্ছে ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা, দ্যাট ওয়াজ দি কজ অফ পোলারাইজেশন। একটা পোলারাইজেশন হলো। তারপরে কি হলো, মহামান্য আদালত যখন বললো না ধর্মের ভিত্তিতে হবে না, তখন ঘুরিয়ে এইভাবে ভাতনাকে ঘুরিয়ে এইভাবে খাওয়ালো। ওয়াকফ একে দিচ্ছে, তারা টাকা দিচ্ছে, টাকাটা কিন্তু আমার আপনার। সেইটাকে শুভেন্দু অধিকারীর আজকে বক্তব্য, যে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন, এক্স্যাক্টলি শুভেন্দু যা বলেছেন সেটা অবশ্য বলেননি। যেটা বলেছেন সেটা হচ্ছে এই যে এত অশ্লীল কথা বলছেন, একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, অপপ্রচার করছেন, তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন? তো এইটা তো উনি পারেন, উনি ইনস্টিগেট করাটা ব্যাপারটা আছে। 2-3টে ইনস্ট্যান্সও আছে। 2021-এর এই লাস্ট ইলেকশনের আগে, বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুর থেকে উনি বললেন প্যারামিলিটারি যদি যায় আটকে রাখবেন, মেয়েরা হাতে খন্তা যা নিয়ে করবেন আটকে রাখবেন, বাকিরা ভোট করবেন। তার ঠিক 1 দিন পরে শীতলকুচিতে কি হলো, ঠিক ওই জিনিস হলো। প্যারামিলিটারি গাল কেটে দিল, বুথটা ভাঙচুর করছে, 15 থেকে 65 সব বছর বল ভাঙছে, ওরে গুলি চালানো, 4 জন মারা গেল। তোমরা যদি আর্কাইভ থেকে বের করো দেবে, একজনের মা, নিহতের মা কিন্তু পরিষ্কার বলেছিল এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নাম করে উনি দায়ী। তারপরে কথোপকথন সেগুলো সবাই জানে। তারপরে ক্যা ছি নিয়ে উনি যে বললেন, সেখানে সবাই দেখা গেল ক্যা করতে আরম্ভ করলেন। তার 2 দিন পরে 300 কোটি টাকা রেলের সম্পত্তি পোড়ানো হয়ে গেল, স্টেট বাসও পুড়েছে। এই যে জিনিস, এগুলো হচ্ছে ইভিল ভ্যালুস। অথচ দেখো আজকে আমি বলছি, আজকে পাঁচামি যেটা হচ্ছে আনডাউটেডলি গুটকা,
যেহেতু স্টেট গভর্নমেন্ট করছে, সবাই সাপোর্ট করছে, অনেক কিছু বলছে। আজ যদি সেন্ট্রাল গভর্নমেন্ট করতো, আজ 5,000 লোক দিয়ে একদমই নয়। আমি যেটা প্রথমেই যেটা বলবো যে আসলে একটা প্রচ্ছন্ন ইসলামোফোবিয়া রয়েছে। সেই প্রচ্ছন্ন ইসলামোফোবিয়া কোথাও কাজ করছে, সেটা ছিল বলেই এত সহজে এত স্বচ্ছন্দে এই যে মানে বামের ভোটটা রামে চলে গেল, এটা ভেতরে ভেতরে ওই জিনিসটা কাজ করছিল। এবং সেই জিনিসটাকেই বারবার করে বলা হচ্ছে। কেন এটাকে আমরা বলছি না যে সাচার কমিটি থেকে বলা হয়েছে যে মুসলিমরা পিছিয়ে থাকা, তাদের জন্য আপনি যদি একটু ডেটা নিয়ে আমরা যদি তথ্য নিয়ে দেখি, তাহলে সরকারি চাকরিতে 2% যেটা ছিল সেটা কিন্তু প্রায় 4%-এর কাছাকাছি এসেছে। একটা কোথাও পরিবর্তন হয়েছে। আজকে মালদা মুর্শিদাবাদে যে পরিমাণ মেয়েরা কলেজে যাচ্ছে, যে পরিমাণ মেয়েরা উচ্চশিক্ষায় আসছে, এটা একটা পরিবর্তন। এটা কিন্তু কোথাও একটা দেখতে হবে, কোথাও একটা তাদের সরকার রয়েছে। পুলিশ এবং আমি বলবো রেল পুলিশ স্তব্ধ হয়ে দেখলো, রেল পুরলো। আমাকে করতে হয়েছে শুধুমাত্র আমি বলছি এটা সম্পূর্ণ নির্বাক এবং নিষ্ক্রিয় থাকাটা ক্রাইম, এটা অপরাধ। যেটা অপরাধ সেটা অপরাধ বলতে হবে। আপনি প্রশ্ন করেছিলেন যে এই ধরনের কম্পিটিটিভ কমিউনাল পলিটিক্সের সরাসরি ল অ্যান্ড অর্ডারে প্রভাব পড়ে কিনা। আমি বলছি আমার সম্প্রতি গবেষণা যেটা আমি করেছি, নেচার অ্যান্ড এক্সটেন্ট অফ পলিটিক্যাল ভায়োলেন্স ইন ওয়েস্ট বেঙ্গল, তাতে পরিষ্কার আমার গবেষণায় ধরা পড়েছে যে কোথায় কোথায় পড়ে, মানে কোথায় কোথায় ল অ্যান্ড অর্ডারে ইম্প্যাক্ট পড়ে। একটা অ্যাডমিনিস্ট্রেশনে সরাসরি পড়ে। অ্যাডমিনিস্ট্রেশন বহু ক্ষেত্রে কিন্তু ইম্পার্শিয়াল অবস্থান নিতে পারে না, মানে আইডেন্টিটি পলিটিক্স সেখানেও প্রভাবিত করে। সেটা পুলিশ থেকে আমি দেখেছি, একেবারে ইলেকশন কমিশনের যারা কাজ করেন তাদের মধ্যেও পড়ে। ফলে এক তো হলো সরাসরি প্রশাসনের মধ্যেই আইডেন্টিটি পলিটিক্সের প্রভাব পড়ে এবং প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। এক দ্বিতীয় যেটা, আপনি যদি মানে আমার কাছে একদম কমপ্লিট ডেটা আছে যে কিভাবে কম্পিটিটিভ কমিউনালিজমের ফলে পলিটিক্যাল ভায়োলেন্সের শিকার হচ্ছে রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা, এবং আইডেন্টিটি পলিটিক্স এমন একটা পর্যায়ে যায় যে 2021-এর নির্বাচনের পরে যে পোস্ট ইলেকশনের যে ভায়োলেন্স হয়েছিল, 35 জন সরাসরি 5 দিনে মারা গেছিল, যেটা ন্যাশনাল ইলেকশন কমিশন কার্যত রেকর্ড করেছিল এবং এই হাইকোর্ট সিবিআই তদন্ত করবার নির্দেশ দিয়েছিল। আমি আপনাকে বলছি যে সেখানে আইডেন্টিটি পলিটিক্স পরিষ্কার ইম্প্যাক্ট ছিল। এবং আমি ফাইনালি যেই কথাটা আপনাকে বলতে চাইছি যে বহু ক্ষেত্রেই আইডেন্টিটি পলিটিক্স এমনভাবে ভোটকেও অতিরিক্ত বাড়ায় যে যেই জায়গাতে বিজেপি ক্যান্ডিডেট দিতে পারে না, বুথ রক্ষা করতে পারে না, সেখানে মানে 100% ভোট নিশ্চিত করে। এই হেরে যাবে তোমাদের। স্যার একটি কথা বললেন, আইডেন্টিটি পলিটিক্স, সরকারি সম্পত্তি, কোন তন্ত্র সরকারি সম্পত্তিকে এরকম ভাবে নির্বিচারে ধ্বংস করেছে। আমি ইতিহাসের একটা টুকরো কথা বলতে চাই, একটা মানসিকতা। মনে আছে নালন্দা বিশ্ববিদ্যালয়কে কারা পুড়িয়েছিল 1200 খ্রিস্টাব্দে? আবার সেই আজকে সালের এই লোকসভা নির্বাচনের আগে এদের সঙ্গে বিধানসভায় প্রথম বললাম শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে, তখন যখন সন্দেশখালী নিয়ে নিরাপত্তা সর্দার বক্তৃতা করতো, মাইক বন্ধ করে দেওয়া হতো। 34 আইডেন্টিটি পলিটিক্সের কথা বলছেন মমতা ব্যানার্জি, 34টা ভোট তৈরি করেছে শুধুমাত্র আইডেন্টিটিকে উস্কানোর জন্য, বিজেপিকে সাহায্য করার জন্য। বাজেটে কোনো বরাদ্দ তাদের জন্য নেই। আর আমি বলছি যে সিএ নিয়ে যে ডিসকাশন, অথচ সিএ নিয়ে লোকসভা থেকে ওয়াক আউটে শুধু বলার একটাই, সেটা হচ্ছে বারবার গণতান্ত্রিক স্পিরিটের কথা হচ্ছে। কালকে বহুক্ষণ ধরে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করেছি। আমার বক্তব্য 2011 সালে 30শে মে মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অনুরোধ করেন। আমার মনে আছে সন্ধ্যেবেলা আমরা আলোচনায় তার বক্তব্য, তার স্পিরিটের ভূয়সী প্রশংসা করেছিলাম। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই 2011 সালের 30শে মে? দেখাবেন। বিরোধী দল তাদেরও গুরুত্ব দেওয়ার ব্যাপারটা গণতন্ত্রের কাঠামোকে সবচেয়ে বেশি শক্তিশালী করবে। আমি এটা নিশ্চয়ই বলবো, গুরুত্ব এই বিধানসভায় বিরোধী দলকে বেশি দেবেন, আমাদের প্রয়োজন হলে কম দেবেন। অর্ণব, আমি বলছি পরিষ্কার বলছেন যে বিরোধী দল তাদেরও গুরুত্ব দেওয়ার ব্যাপারটা গণতান্ত্রিক কাঠামোকে সব থেকে বেশি শক্তিশালী করবে। আমি নিশ্চয়ই এটাও বলবো যে গুরুত্ব বিধানসভা বিরোধী দলকেই বেশি দেবেন, আমাদের প্রয়োজন হলে কম দেবেন। আমি সেই দিন বলেছিলাম যে এই স্পিরিটটা গণতন্ত্রের স্পিরিট। আজকে
দুটো প্রশ্ন করতে হয় যে এই স্পিরিটটা আদৌ এখনও 2025-এ আছে কি না, মানে আমি বিধানসভায় বলছি না, তার বাইরেও, এবং সব থেকে বড় কথা যে এর ভগ্নাংশ 2026-এ থাকবে তো। এবং ভেবো না এই প্রশ্ন শুধু শাসক তৃণমূলকে করছি, শাসক বিরোধী সমস্ত বিরোধী দলকে যদি মুখ্যমন্ত্রী রাখেন সেই স্পিরিটটা রক্ষা করার দায় একই সঙ্গে বিরোধী দলনেতা এবং বিরোধী দলেরও বটে। কিন্তু যেভাবে একটা সম্পূর্ণ ফ্যাব্রিকেটেড মিথ্যাকে সেই জিনিসটাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী সরস্বতী পুজোর নাম করে, সেটা তো সম্পূর্ণ মিথ্যা, একদম মিথ্যার উপর দাঁড় করানো একটা ন্যারেটিভ, সেটা উনি মানে বিধানসভায় দাঁড়িয়ে করছেন। তো সেক্ষেত্রে সেই রকম একটা জায়গায় কে এটাকে উস্কে দিচ্ছে, মানে এই মানে এত সুন্দর উনি নাটক করেন না, সত্যি কথা, মানে সাজিয়ে রাখার মতন। উনি মুখ্যমন্ত্রী হিসেবে বলেছিলেন বিরোধীদের মুখে সেলোটেপ লাগিয়ে রাখার কথা, একটু কাইন্ডলি একটু দেখান। দ্বিতীয় হচ্ছে যখন বিরোধী ছিলেন, সদস্য না হয়েও বিরোধী বিধানসভা ভাঙচুর করেছেন। এবার যখন শাসক হলেন, প্রথমে আমার পাশেই সায়নদীপ আছে, সেই সময় গৌরাঙ্গ চ্যাটার্জি দেবলীনা হেমব্রমদেরকে পেটালেন, তারপরের বার আব্দুল মান্নানকে পেটালেন, তারপরের বার পেটালেন মনোজ টিগ্গা থেকে শুরু করে নরহরি মাহাতোকে, আর নাটক করে বলছেন উনি নাকি গণতন্ত্রে বিরোধীদের স্পেস বলতে গেলেই মাইক অফ করে দেয়। 3 বার সাসপেন্ড করেছে আমাকে, শুভেন্দু দাকে 4 বার, এবং সাসপেনশনের সময় এমন হাস্যকর আপনাদের চ্যানেলে একটু আগে শুনছিলাম বিধানসভা ভাঙচুর ওনার কোনো ভূমিকাই ছিল না। আমি দুটো কথা বলবো। এক হচ্ছে এই বিরোধী দল ভাঙানোর ক্ষেত্রে যেভাবে মুখ্যমন্ত্রী মানে তৃণমূল দল একটা করে মেম্বারও যেখানে আছে, কি ঝালদাতে কি হয়েছে পুরসভায়, কি হয়েছে মুর্শিদাবাদের বিধানসভা কেন্দ্রে, প্রত্যেকটা জায়গায় যেখানেই বিরোধী দল তাকে ভাঙে, মানুষ ভুইয়াও তারই ফল, প্রত্যেককে এরভাবে ভাঙিয়ে নিয়ে এসছেন। দ্বিতীয় একটা কথা সায়নদীপ বারবার করে বলছে যে বাম ভোট, ভোট কারো কেনার নয়, ভোটার কারো কেনার নয়, বাম ভোট ইয়ের কথা, যে অত্যাচার করেছে মানে তৃণমূল, যে অত্যাচার করেছে বাম দলের উপরে, তাদের কাছে আমি বড় বড় নেতার কাছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, 34 বছর এখানে একটা বামপন্থী সরকার ছিল, সেই বামপন্থী সরকার একটা হেজিমনি তো থাকবে মানুষের মধ্যে, মানুষের মধ্যে একটা হেজিমনি থাকবে। কি হলো এটা? নেতৃত্ব, এই যে আমার পাশে ভাষায় কথা বলছে, যে ল্যাঙ্গুয়েজে কথা বলছে। আমি ইতিহাস থেকে আবার বর্তমানে ফিরি এবং বর্তমানে ফিরে দেখাবো আপনারা কি বলছেন। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IM সুমন। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। শর্মিষ্ঠা দত্ত তিনি লিখছেন, ধর্ম আর দান খয়রাতি এই নিয়েই বর্তমান রাজনীতি। সুভাষ ঘোষাজ্রা লিখছেন, ধর্মের ভিত্তিতেই যাতে 26-এর নির্বাচন হয়, মমতা শুভেন্দু তার রিহার্সাল শুরু করলেন। দীপ বন্দ্যোপাধ্যায় লিখছেন, ধর্ম নিয়ে লড়াইয়ে উন্নয়ন পেছনের সারিতে চলে যাচ্ছে। সপ্তর্ষি দাস লিখছেন, তৃণমূল বিজেপির ধর্মযুদ্ধে বাম কংগ্রেস আরও বিপন্ন হয়ে পড়বে। বিভাস মজুমদার লিখছেন, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সব রসাতলে, ভরসা এখন শুধুই ধর্ম। ঠিক এইখান থেকে আলোচনা হয়েছে, কালকে বিস্তারিত আলোচনা হয়েছে, ফুটেজ দেখিয়েছি, আর আজকে 2 তারিখের 2 ঘটনা মুখ্যমন্ত্রী তার ভার্সন আজকে বিধানসভায় রাখলেন। এক হচ্ছে সাসপেনশন ইস্যুতে গতকাল দেখিয়েছিলাম 2006 সালের বিধানসভা ভাঙচুরের প্রসঙ্গ উঠেছিল এবং 2005 সালের 4 আগস্ট লোকসভায় কাগজ ছেঁড়ার প্রসঙ্গ উঠেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৎকালীন স্পিকার সাসপেন্ড করেননি, সেই প্রসঙ্গে উঠেছিল। আজকে তার 2 ঘটনারই তার ভার্সন, তার ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অধ্যক্ষের দিকে কাগজ ছোঁড়ার অভিযোগ, বিরোধী দলনেতা সহ 4 বিজেপি বিধায়কের সাসপেনশন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এই প্রেক্ষাপটে 2006 সালের 30 নভেম্বর বিধানসভা ভাঙচুরের প্রসঙ্গ টেনে বারবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন বিরোধী দলনেতা। আজ থেকে প্রায় 19 বছর আগে সিঙ্গুরের পথে বাধা পেয়ে সোজা বিধানসভায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার উপস্থিতিতেই লবিতে ভাঙচুর চালাতে দেখা যায় তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ককে।
শুভেন্দু অধিকারী সোমবার বিষয়টা ফের একবার তুলে ধরায় মঙ্গলবার সেই বিধানসভাতে দাঁড়িয়েই গোটা ঘটনা থেকে নিজের দূরত্ব তৈরির চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী। বলা হয়েছে আমি নাকি টেবিল চেয়ার ছুঁড়েছি। আমি স্পিকারকে বলবো আমাকে প্রমাণ দিতে হবে। আমি সিঙ্গুরে যখন ঢুকতে দেয়নি, আমি সিঙ্গুর থেকে ফিরে এসে তদানীন্তন বিরোধী দল নেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, আমি তার সাথে দেখা করতে আসছিলাম তার অপোজিশন লিডারের ঘরে। আমাকে পুলিশ গেটে আটকালেও ঢুকতে দেবে না। আমি তখন বললাম বিরোধী দল নেতাকে খবর দিন, তা সত্ত্বেও আমাকে মারা হলো। তখন আমাদের বিরোধী দল আমাকে নিয়ে এলো ভিতরে। আমি জাস্ট শান্তিপূর্ণভাবে এসে তাদের ব্যাপারটাকে শেয়ার করলাম যে কিভাবে সিঙ্গুরে আমাকে ঢুকতে দিল না, আমার ওপর অত্যাচার করা হলো। আমি সংবিধান দেখিয়ে কথা বলছি, তা সত্ত্বেও আমাকে ঢুকতে দেয়নি। সেদিনকে রেকর্ড তো আছে। আমি একটা টেবিলে যদি হাত দিয়ে থাকি, একটা চেয়ারে যদি হাত দিয়ে থাকি, আমি কোনো জিনিসে হাত দিইনি। উনি ভালো, আশিস ব্যানার্জি খারাপ। উনি ভালো, দুলাল বর খারাপ। উনি ভালো, অর্জুন সিং খারাপ। উনি ভালো, জ্যোতিপ্রিয় মল্লিক খারাপ। উনার উপস্থিতি আমিও তাই মেলেছিলাম, আমারও উপস্থিতি ছিল, কিন্তু ভাঙচুরে হাত লাগায়নি। আপনি চেষ্টা করলে ভিডিওতে আমাকে পাবেন না। শিশির বাবু, সৌগত রায়, শোভনদেব চ্যাটার্জি আটকাচ্ছিল। আমি আর সব অভ্যাস নেই, আমি দাঁড়িয়েছিলাম। একদা দুই সতীর্থের বিধানসভা ভাঙচুর নিয়ে এই তরজাকে কটাক্ষ করেছে সিপিএম। এত অসত্য কথা বলেন কেন? বলুন যে আমি বিধানসভা ভাঙচুর করেছি, কিন্তু আমি তার জন্য লজ্জিত না, আমি গণতন্ত্র সংহারী, এটা বলা উচিত ছিল না। উনি কি বললেন? হঠাৎ এত বছর পরে ওনার মনে হলো কাগজ ছোড়াটা ওনার ন্যায় হয়েছে, অন্যায় হয়নি। কেন? উনি একা ছিলেন ওদের দলের। তাহলে নওশাদ সিদ্দিকী এখন একা আছে, রোজ যদি কাগজ ছোড়ে সেটা ন্যায় হবে তো? 2005 সালের 4 অগস্ট লোকসভায় কাগজ ছোড়ার প্রসঙ্গ সোমবার টেনে আনেন শুভেন্দু অধিকারী। এদিন তার ব্যাখ্যা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 14 আগস্ট 2005 ডেপুটি স্পিকার লোকসভায় তার গায়ে কাগজ এবং চাদর ছুঁড়ে মেরেছিলেন। কাগজ ছুঁড়েছেন বলেছেন, আমিও ছুঁড়েছি। শুনুন আপনারা কতজন আছেন সংখ্যায়। আমি যখন কাগজ ছুঁড়ে ছিঁড়েছিলাম তার কারণ হচ্ছে আমি তখন একা ছিলাম। বিজেপি, কংগ্রেস, সিপিএম একসাথে আমার বিরুদ্ধে আমাকে 7 দিন ধরে নোটিশ দেওয়ার পরেও একটা কথা বলতে দিত না, একটা কোয়েশ্চেন অ্যান্সারে পার্ট নিতে দিত না। 39% ভোট পেয়েও 2004-এ যখন আমি একা হয়ে গিয়েছিলাম, আমাকে একটা ভাষণ পর্যন্ত দিতে দেওয়া হতো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ব্যাখ্যা নিয়ে কটাক্ষের সুর শোনা গেছে অধীর চৌধুরীর গলায়। মমতা ব্যানার্জি কাদের সঙ্গে বসতো? বিজেপির সঙ্গে, ডেপুটি স্পিকার সাহেবের সঙ্গে। দিদি নিজে কিছুটা তর্ক করলো, আমাকে বলতে দাও, কই করতে দাও। অটলজি বলছে এখন সময় নেই, এখন আমাদের কোশ্চেন আমার পার হয়ে গেছে, এখন আমাদের বিজনেস শুরু হয়ে গেছে, লেজিসলেটিভ বিজনেস শুরু হয়ে গেছে, এখন কি করে বলতে দিব? আমি বলতে দিবেন না? প্রায় 2 দশক আগের ঘটনা নিয়ে এখন তোলপাড় বঙ্গ রাজনীতি। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। গভীর উদ্বেগ নিয়ে আলোচনার এই পর্বে আসতে হচ্ছে, তার কারণ একটার পর একটা ঘটনা আমাদের কলকাতা শহরে ঘটে চলেছে এবং 3টে ঘটনা এখনো পর্যন্ত পরপর 1 সপ্তাহের মধ্যে ঘটলো, অথচ গ্রেফতার শূন্য, কেউ ধরা পড়ল না। আজকে রিজেন্ট পার্ক থানায় তারই একটা প্রতিফলন দেখলাম আমরা। প্রথমে প্রতিবেদন, তারপর আলোচনায় আসবো। সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদম ক্যান্টনমেন্টের পর এবার রিজেন্ট পার্কের মুর অ্যাভিনিউ। কলকাতায় 1 সপ্তাহের মধ্যে পরপর 3 জায়গায় অস্ত্র দেখিয়ে ডাকাতি। কখনো টার্গেট গৃহবধূ, কখনো একাকী বৃদ্ধা, কখনো প্রৌঢ় দম্পতি। সোমবার ভর সন্ধ্যায় রিজেন্ট পার্ক থেকে ঢিলছোড়া দূরত্বে গৃহকর্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে চলে রুদ্ধশ্বাস অপারেশন। এই রিজেন্ট পার্ক থানা থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে ঠিক এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটের পিছন দিকেই রিজেন্ট পার্ক থানা এবং এই গোটা এলাকা, এই রাস্তা একেবারে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা। তারপরেও কিভাবে এই লুটের ঘটনা ঘটেছে তা নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। মহিলার দাবি, সন্ধ্যে 7:30 নাগাদ তিনি যখন বাড়ি ফিরছেন তখনই পিছু নেয় মাস্ক পরা 2 দুষ্কৃতী। দরজা খোলার সময় জোর করে ফ্ল্যাটে ঢুকে পড়ে তারা। মহিলার মুখে কাপড় গুঁজে গলায় ছুরি ঠেকিয়ে তাকে দিয়েই আলমারি খোলায় দুষ্কৃতীরা। আমাকে বলছে যে চাবিটা আর কি আছে, ক্যাশ টাকা, চাবি দাও, ছুরি দেখিয়েছে।
তারপরে গিয়ে আমাকে দিয়ে সব আলমারি টালমারি এগুলো সব খুলিয়েছে। আমাদের অনেক গয়না ছিল। রিজেন্ট পার্ক থানা থেকে মুর অ্যাভিনিউয়ের এই বাড়ির দূরত্ব মেরে কেটে 200 মিটার। গুগল ম্যাপ বলছে গাড়িতে 1 মিনিটের রাস্তা, সেখানে এই হাড় হিম করা ডাকাতি। বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল খুব সামনেই, ঠিক সেই তার অনুষ্ঠানের কয়েকদিন আগে এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কিত বাড়ির সদস্যরা। বাড়িতে এর আগে এরকম কেউ এসেছিল কিনা যে আগে থেকে রেকি করেছে, তার কারণ বাড়িতে বিয়ের অনুষ্ঠান, সোনার গয়না থাকতে পারে, এই সন্দেহ করেই কিন্তু আগে থেকেই প্ল্যানিং করে এই ঘটনা ঘটানো হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। রিজেন্ট পার্ক, সেন্ট্রাল অ্যাভিনিউ এবং দমদম ক্যান্টনমেন্ট 3টি লুঠের ঘটনাতে এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দমদম ক্যান্টনমেন্টে লুঠের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে 3টি বাইকে চড়ে এসেছিল দুষ্কৃতীরা। মঙ্গলবার ঘটনাস্থল খতিয়ে দেখে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম। একটা ঘন জনবসতিপূর্ণ জায়গা, আশেপাশে বাড়ি, উল্টো দিকে একটা বয়েজ স্কুল, তার চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো, এরই মাঝে দুঃসাহসিকভাবে এই লুঠের ঘটনা কিন্তু এখানে ঘটে গেল। এবং এখন এতটাই আতঙ্কে তারা রয়েছেন যে বাড়ির দরজা কার্যত সমস্ত সময় বন্ধ করে রাখছেন। এরকমই আতঙ্কের মধ্যে এখন কোল্যাপসেবল গেট বন্ধ করে দমদমে কিন্তু এই প্রৌঢ়া দম্পতি তারা কিন্তু সময় কাটাচ্ছেন, আতঙ্কের প্রহর কাটাচ্ছেন। সারাদিন এই করতে করতে প্রেশার একার স্ট্রোকের মতো হয়ে গেছিল। এই তো ওই গলায় ছুরি ধরছে, এই যে টাক মারছে, সব কিছু নিয়ে গেছে। আর কলে কথা বলবি না, আমার স্বামী একার অসুস্থ হয়ে মরেই যেত। 6 দিন আগে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিডন স্ট্রিটের যে বাড়িতে লুট হয় সেখান থেকে বটতলা থানার দূরত্ব ছিল মাত্র 500 মিটার। সেই ঘটনাতেও এখনও দুষ্কৃতীরা অধরা। আর একই ধরনের ঘটনা কলকাতার বুকে বারবার ঘটার পর প্রশ্ন একটাই, কোথায় পুলিশ, কোথায় আইন শৃঙ্খলা? ভাগ্যের ওপর ভরসা করেই কি থাকতে হবে শহরবাসীকে? সৌমিত্র রায়, আবির দত্ত, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। আমি অনিলদার কাছে যাব। অনিলদা, গত শুক্রবার এই অনুষ্ঠানে লাইভে অত্যন্ত গর্ব করে বলেছিলাম যে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ঘটনা, পুলিশের যা ইনফরমেশন এবং যা মনে হচ্ছে ক্যামেরার সামনে যা বলছেন একেবারে স্পেসিফিক ইনসাইডার্স ইনফরমেশনের ভিত্তিতে এটা হয়েছে এবং কলকাতা পুলিশের যা দক্ষতা, আজকে অর্থাৎ শুক্রবার ম্যাক্সিমাম শনিবারের মধ্যে তারা ধরা পড়ে যাবে। 5 দিন চলে গেল, এখনও অবধি গ্রেফতার হচ্ছে শূন্য। যে বয়স্ক মানুষটি ফিমার বোন ভেঙে পড়েছিলেন শয্যাশায়ী, সেই মানুষটিকে কোনো রকমে আত্মীয়ের বাড়ি আবার হামলা হতে পারে এই ভয় হয়তো আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়া হলো। আমি বলছি কলকাতা শহরের এই হাল কেন? না, এটা যে নতুন হচ্ছে তা নয়, আমাদের সময়ও হয়েছে। হ্যাঁ, কিন্তু ডিটেক্ট হতো। একদম তফাৎটা ওইখানে। তবে ডিটেক্টর টাইম দিতে হবে, হয়তো এখন তো আর ল্যাম্প পোস্টের মতো দাঁড়িয়ে নেই, এখানে পাওয়া যাবে। কলকাতা পুলিশের একসময় ডাকাতি সেকশন এবং হোমিসাইড সেকশন। আপনাদের সময় থেকে যে বড় তফাৎটা অনিলদা সেটা হচ্ছে সিসিটিভি। হ্যাঁ, এখন তো অ্যাডভান্টেজ। তখন আমাদের এই যে ধরুন রিজেন্ট পার্কের পাশে হচ্ছে দাসানি স্টুডিও, সিসিটিভিতে মোড়া এলাকাটা, সেটাই হচ্ছে কথা। এখন তো অনেক অ্যাডভান্টেজ আছে, যার জন্য ডিটেকশনও হচ্ছে। সম্প্রতি দত্তপুকুরে যে ডিটেকশনটা করেছে, পার্সু করে করেছে, আজ মুন্ডুটা পেয়েছে, যা করছে এটা পাওয়া যাবে, আমার মনে হয় পাওয়া যাবে। এবং এগুলো হয়েছে, ডিটেকশন হবে। কিন্তু ডিটেকশন হলেই যেটা হবে না, আমাদের যেটা হতো, আমরা ডিটেক্ট করার পরে আমরা রিকভারি করে এভিডেন্স জোগাড় করে উইদিন দি স্টিপুলেটেড টাইমে পিরিয়ডে চার্জশিট দিয়ে দিতাম, দিয়ে কনভিকশন হয়ে তারপরে বেরোতো, জেল খেটে বেরোতো। তার ফলে একটা গ্রুপ বন্ধ হয়ে থাকলে সেটা বন্ধ হতো। ঠিকই, কিন্তু আমি বলছি থামানো যাচ্ছে না পর। এবং সব থেকে তুমি মানে লোকেশনগুলো দেখো, 3টে জায়গার লোকেশন জাস্ট সেন্ট্রাল অ্যাভিনিউটা প্রথম বলি, বটতলা থানা থেকে মাত্র 500 মিটার। 16ই ফেব্রুয়ারি দমদম থানার ঘটনা 2 কিলোমিটারের মধ্যে। আর রিজেন্ট পার্ক হচ্ছে কার্যত উল্টো দিকে, 200 মিটারও নয়। থানার এতগুলো এত কাছে মেরে কেটে, মানে রিজেন্ট পার্ক থানা থেকে এই বাড়ি 200 মিটার, তার মধ্যে কলকাতা শহরের মধ্যে ঘটনা মানে আমি ক্রমশ বেড়ে যাচ্ছে এবং এক সপ্তাহে 3টে। এই ঘটনার ঘন ঘটার কারণ হিসেবে আমি যে যতটুকু ব্যক্তিগতভাবে মনে হয়, অনেকবার এটা বলার চেষ্টা করেছি, দুষ্কৃতীদের রেজিস্টার রাজনৈতিক দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। পুলিশের মনোবল সেদিনই ভেঙে যায়, ডাকাতি করছে, এটা কি করে পুলিশের মনোবল সেদিনই ভেঙে যায় যেদিন মুখ্যমন্ত্রী ভবানীপুর থানা থেকে দুষ্কৃতীদেরকে ছাড়িয়ে নিয়ে আসে। এই মুখ্যমন্ত্রী একসময় বলেছিল দুষ্কৃতীদেরকে উনি নিয়ন্ত্রণ করে, আজকে দুষ্কৃতীরাই রাজ্যটাকে নিয়ন্ত্রণ করছে। তোমার থিওরি অনুযায়ী সাইফ আলী খানের বাড়িতে যে ঢুকেছিল সেও বিজেপি, মানে বিজেপি সরকার আছে, সেটা সাইফ আলী খান ওখানকার যারা তারা মানে ওখানকার বিরোধী এটা বলবে। এখানে দাঁড়িয়ে এগুলো কোনোটাই তো কাম্য নয়। আজকের দিনে দাঁড়িয়ে প্রকাশ্যে
তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নেতা এবং দুষ্কৃতীদের চেহারা আলাদা করা যাচ্ছে না, ফলে স্বাভাবিকভাবেই এই যে একের পর এক ঘটনা ঘটছে, স্যার যেটা বলছিলেন যে শুধু ডিটেকশন নয়, তাকে একেবারে শাস্তি দেওয়া অবধি নিয়ে যাওয়া এটা সম্ভব হচ্ছে না। এই কারণে আগে তো হবে, আগে গ্রেফতার হবে। আমি বলছি অর্ণব, সব থেকে যেটা মারাত্মক, আগের দিন বিস্তারিত আলোচনা করেছি, কলকাতা এবং সল্টলেক এখন প্রায় বৃদ্ধাবাস। পরের প্রজন্ম কার্যত অন্য রাজ্যে বা অন্য দেশে চলে গেছে। একটা বড় অংশের মানুষকে একাকী, প্রৌঢ়া বৃদ্ধ বৃদ্ধা একাকী থাকতে হচ্ছে, ক্রাইম ডিটেক্ট হচ্ছে না। আমি বলছি বয়স্করা ভরসা পাবে কি করে? এরপরে বয়স্করাও শহরে থাকতে পারবে না, এই সিচুয়েশন তো হবে না। মানে এক সপ্তাহে 3টে যদি কোনো রকম খামতি থাকে, সেই খামতিটাকে ঘেকে পুলিশকে আরো সক্রিয় কাজ করা উচিত। আমি শুধু আপনাকে একটা কথা মনে করিয়ে দেবো, মানে প্রিভেনশনও হচ্ছে না, ডিটেকশনও হচ্ছে না। 3-4 দিন আগের কথা, সুপ্রতিম সরকার সাংবাদিক সম্মেলন করেছিলেন, অপারেশন শিবশক্তি বেশ কয়েক মাস ধরে চলছে। এই যে ফিশিং জামতারা গ্যাং, 46 জন অ্যারেস্ট হয়েছে, বিপুল কোটি টাকার একটা সাইবার ক্রাইমের বিরাট ব্রেকথ্রু। সেটা আমাদের রাজ্য পুলিশই করেছে, মানে আমাদের রাজ্য পুলিশই কিন্তু সেই তদন্ত করেছে এবং সেই তদন্ত করে ডিটেক্ট করেছে, অতগুলো লোককে ধরেছে তারা, এবং তাদের যে চক্রটা, সেই চক্রটা রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ কাজ পারে না আমি তা বলছি না। সেই জন্যই আমার বিস্ময়টা যে গত শুক্রবার এইরকম একটা সেন্ট্রাল এভিনিউয়ের মতো বাড়িতে, যেখানে পরিষ্কার ইনসাইডার ইনফরমেশনে পুরো জিনিসটা হয়েছে, সেটার এখনো একজন গ্রেফতার নয়। 3টে, তুমি দেখো এক সপ্তাহে 3টে ঘটনা, একজনকেও ধরা গেল না। ঠিক যেমন ভাবে জীবনতলার ক্ষেত্রে যেমন এসটিএফ সফল হয়েছে, এসটিএফ যেমন ধরেছে পুলিশটাকে, এক্ষেত্রেও নিশ্চিতভাবে এই সাধারণ চুরি তো তার এসটিএফ, বেঙ্গল এসটিএফ নামবে না। সঙ্গে সঙ্গে যদি বলি কেন হচ্ছে না, এটা আমার মনে হয় আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম কমপ্লিটলি ললেসনেস। এবং আমার একটা সন্দেহ হচ্ছে না, কোনখানে যে কারণ পুলিশ গলায় মালা দিয়ে দুজনে যায়, আমি ডাকাতদের মধ্যে অন্তত তৃণমূল আর বিজেপি করতে পারবো না। হ্যাঁ, ওরাই বলছিল বিধানসভায় তুই চোর, আর বলছে তুই চোর। আমি বলছি কয়লা, গরু পাচারের সাথে যারা যুক্ত, চাকরি বিক্রির সাথে যারা যুক্ত ছিল, তারা কি কোনোভাবে পেশা বদলাচ্ছে? আর সেই পেশা বদলের কারণে তাদের যা ট্র্যাক রেকর্ড, তাতে এই সামান্য ডাকাতির টাকায় তাদের হবে। এটা ভালো বলেছেন। পুলিশ আসলে দলদাস হয়ে গেছে। দুষ্কৃতীরা মনে করছে যে এটা কালে সিং কার গলায় মারা পড়েছিল, পুলিশ কার্যত কোল মাফিয়া কালে সিং কার গলায় মারা পড়েছিল, দুদিনের মধ্যে সেই সময় যিনি মুখ্যমন্ত্রী ছিলেন ছিল রশিদ, ওইখানে ওই কলা মাফিয়া ছিল, কাদের সঙ্গে ছিল ক্রিমিনাল কলা মাফিয়া, কাদের সঙ্গে ছিল 2011 সাল পর্যন্ত আমি জানতে চাইছি। এই মাফিয়া ওই পুলিশ ছিল, আর পুলিশের জন্য এই সমস্যা ছিল। আইনি বন্ধুদের দোকান থেকে বেরিয়ে বিস্তারিত যাবো, আবার এর ব্যাখ্যা আসবো, কিন্তু তার আগে দেখাবো যে একেবারে থানার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে প্রত্যেকটা ঘটনা ঘটছে। এবং সেন্ট্রাল এভিনিউর ঘটনা বারবার বলছি এই জন্য যে শয্যাশায়ী একজন মানুষ, একে তিনি বাড়িতে আক্রান্ত হলেন, বাড়ি লুট হলো, এবং তারপর আজকে আত্মীয়রা তাকে তুলে অন্য বাড়িতে নিয়ে যেত। একজন বয়স্ক মানুষের এই দুর্ভোগ কেন? আমি বলছি যে বয়স্করা যারা কলকাতায় আছেন, তাদেরকে এবার এই শহর ছাড়তে হবে। পরের প্রতিবেদন। গত বুধবার সেন্ট্রাল অ্যাভিনিউয়ে যে বাড়িতে লুটপাট হয়, সেখান থেকে বটতলা থানার দূরত্ব ছিল মাত্র 500 মিটার। এরপর রবিবার দমদম ক্যান্টনমেন্টে যে বাড়িতে লুট হয়, তার থেকে দমদম থানার দূরত্ব ছিল 2 কিলোমিটার। আর এবার মুর অ্যাভিনিউয়ের যে বাড়িতে হামলা হলো, তার থেকে রিজেন্ট পার্ক থানার দূরত্ব মেরে কেটে 200 মিটার। অর্থাৎ পুলিশের নাকের ডগায় লুটপাট চালাচ্ছে দুষ্কৃতীরা। দিনে দিনে দুঃসাহসী হয়ে উঠেছে তারা। আর উল্টো দিকে ঠিক ততটাই আতঙ্কে উদ্বেগে আরও কুঁকড়ে যাচ্ছে অসহায় সাধারণ মানুষ, কারণ সব ক্ষেত্রেই দুষ্কৃতীরা অধরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে আক্রান্ত বৃদ্ধাকে এই বাড়ি থেকে নিয়ে চলে যেতে বাধ্য হলেন তার মেয়ে। অ্যাম্বুলেন্সে করে পুলিশ আধিকারিকদের অ্যাসিস্ট্যান্সে মধুমিতা মিত্র তিনি কিন্তু এই সেন্ট্রাল এভিনিউর বাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়িতে চলে যাচ্ছেন। তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন গোটা ঘটনার পর, এবং সেই আতঙ্কের মধ্যে থাকতে থাকতেই এবার আত্মীয়ের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই 66 বছরের প্রৌঢ়া। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের এই বাড়িতে একাই থাকতেন বছর 65 মধুমিতা মিত্র। 2 মেয়ে বেঙ্গালুরুতে থাকেন। বাড়িতে লোক বলতে সর্বক্ষণের জন্য একজন পরিচারিকা আর এক কেয়ারটেকার। বাড়ির কাছেই থানা। এই ভরসাতেই বৃদ্ধা মাকে একা রেখে ভিন রাজ্যে গিয়েছিলেন 2 মেয়ে। কিন্তু বুধবারের লুটপাট সেই ভরসা টলিয়ে দিয়েছে। মাকে আর কিছুতেই একা ছাড়তে রাজি নন তারা। অসুস্থ শরীরেই বৃদ্ধা মাকে আত্মীয়ের বাড়িতে পাঠাতে বাধ্য হলেন মেয়ে। রোগগ্রস্ত বৃদ্ধাকে শয্যাশায়ী অবস্থায় নিজের বাড়ি ত্যাগ করতে হচ্ছে। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে?
তো পুলিশ যেখানে কোনো একটা দলের হয়ে কাজ করবে, অন্য দলের লোকরা তো তার কাছ থেকে বিচার আশাই করতে পারে না, পাওয়া তো দূরের কথা। অপরাধীরা যদি শাসক দলের আশ্রয়ে থাকে তাহলে পুলিশের পক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন সম্ভব হচ্ছে না, হওয়া উচিত। অপরাধীরা পুলিশকে অতটা ভয় পায় না, শাসক দলের আশ্রয় থাকলে তাদের বিরুদ্ধে কেস ঠিকমতো শুরু হয় না। পুলিশের ভয় কি উবে যাচ্ছে দুষ্কৃতীদের মন থেকে? এত বেপরোয়া তারা হয়ে উঠছে কি করে? কবে ধরা পড়বে অভিযুক্তরা? প্রশ্ন অনেক, উত্তর অধরা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সত্যজিৎ বৈদ্য ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথ, পুলিশ কোনো ব্যাখ্যা দেয়নি, কিন্তু এটা কি যে অন্য রাজ্যের গ্যাং এসে ডাকাতি করে চলে গেছে, এই ধরনের কিছু হতে পারে? শুনুন, দেখুন, একটা দুটো আপনি সাফল্য তুলে ধরে সামগ্রিক বিচার করতে পারেন না। সাধারণভাবে পুলিশের প্রবণতাটা কী আপনি যদি দেখেন, সারাদিন ধরে পুলিশ ব্যস্ত বিরোধীদের আটকানোর জন্য আর মিডিয়াকে বিরুদ্ধে মামলা করার জন্য। ফলে পুলিশের বেসিক কাজটাই তো, ফোকাসটাই চেঞ্জ হয়েছে। বিরোধীদের আটকাও, আর মিডিয়ার যারা সাংবাদিকতা আছে করেন স্বাধীনভাবে, তাদেরকে একের পর এফআইআর করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও, ইত্যাদি ইত্যাদি। আমি দুটো জিনিস আপনাকে বলছি। পুলিশের কর্মী সংখ্যা দেখুন, 40% শূন্য পদ। আপনি সিভিক ভলান্টিয়ারদের দিয়ে কাজ চালাচ্ছেন, আপনি কন্যাশ্রী, যুবশ্রী, খেলার সাথে লক্ষ্মীর ভাণ্ডার দিতে গিয়ে বেসিক যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটা সেটা নষ্ট করে দিয়েছেন। আপনি গভর্নেন্সের যে বেসিক ইনস্টিটিউশনগুলো সেগুলোকে ব্রেক করে দিয়েছেন। কেবলমাত্র নির্বাচনে জয়ী হওয়ার জন্য পার্মানেন্ট পুলিশ ব্যবস্থাটাকে ধ্বংস হয়ে গেছে। এবং একই সাথে আপনি প্রশিক্ষণের উপর গুরুত্ব দিচ্ছেন না। কিছুদিন আগে আপনার মনে থাকতে পারে মুখ্যমন্ত্রী বললেন একই সাথে ওরা মানে নিয়োগের পরে চাকরিও করবে, প্রশিক্ষণও হবে। এটা হয় নাকি এইভাবে? আগে প্রশিক্ষণটা তো হবে। ফলে এফিসিয়েন্সিটা কিন্তু সাধারণভাবেই লুজ করেছে, এটা আমি বলতে। এবং লাস্টই বলতে চাই সুমনদা, যারা আমার বাবা বয়স্ক মানুষ, যারা বৃদ্ধ মানুষ, আমার বাবা কাকা জ্যাঠারা, তাদের বয়স হয়ে গেছে জন্য তাদের নিরাপত্তা রাষ্ট্র দিবে না। তারা হয়তো সবাই ভোটে অংশও নিতে পারেন না শারীরিক কারণে, তাই বলে তাদের কি গুরুত্ব থাকবে না সমাজে? রাজনৈতিক দলগুলো তাদের উপর নজর দিবেন না? যাদেরকে আমরা 85,000 1 লাখ টাকা করে যে সমস্ত ক্লাবগুলোকে আমরা মুখ্যমন্ত্রী বন্টন করেন, ক্লাবের প্রতি কোটি কোটি টাকা খরচা করছেন, সেই সামাজিক দায়িত্ব কি ক্লাবগুলো পালন করে? সেই প্রশ্নটা কি রাখবো না? হ্যাঁ, কদিন আগে এই যে পুলিশের যে অবস্থা, মানে একজন নাগরিক 113 জন নাগরিক পিছু একটা পুলিশ, এইটা হচ্ছে আনন্দবাজারে ওয়েস্ট বেঙ্গল, এবং সেটা সবচেয়ে নিচের দিকে। এবং এদের মধ্যেও অধিকাংশ অনেক ধরনের কাজের তারা ব্যস্ত আছে, মানে এই পুলিশ মধ্যে নানা ধরনের কাজে আছে। তো এটা গেল একটা সাইড। দ্বিতীয় একটা সাইড হচ্ছে ফিরহাদ হাকিম নিজে বলছেন, একজন মেয়র নিজে বলছেন পুলিশ অ্যাক্ট নাও, তো তিনি পুলিশকে বলছেন অ্যাক্ট নাও। তাহলে কোথায় আমরা যেতে? থার্ড যে কথাটা বলবো, থানার থেকে বারবার করে দেখা যাচ্ছে এটার মধ্যেই তো একটা প্যাটার্ন আছে যে থানার এত কাছে, থানার নাকের ডগায়, অর্থাৎ এদের এই বিষয়টাতে তাদের মনে হচ্ছে যেন থানার কাছে থাকলে অনেক বেশি ল্যাক্সিটি থাকছে পুলিশ প্রশাসনের, এবং সেই জায়গাগুলোতেই হচ্ছে আমার ধারণা। ইনফরমেশন যেটা, সেটা কি কোথাও ল্যাক হচ্ছে? আপনাদের সময় তো দেখুন সিসিটিভিতে কলকাতা শহর মোড়া ছিল না, সিসিটিভি ছিলই না, তা সত্ত্বেও একটা বড় ঘটনা হওয়ার পর একাধিক সোর্সের মাধ্যমে এবং 2-3 দিনের মধ্যে তো ডিটেক্ট হতো। এবং আমাদের যে কটা ব্যাংক ডাকাতি এখানে তো সিসিটিভি ফুটেজ একাধিক ঘটনায় পাওয়া গেছে। এখন আমাদের সময় এছাড়াও একটা প্রণাম, বয়স্ক লোকের জন্য প্রণাম বলে একটা প্রোগ্রাম ছিল, সেটা কি এখন নেই? থানা কে জানে এখন কি করছে। এখন তো থানা বটতলা, মানে বলা উচিত না পার্টিকুলার থানার সব আমাদের নিজে পুলিশ অফিসার হয়ে, হ্যাঁ, থানার ওসিগিরি করে। আচ্ছা, স্থানীয় শাসক দলের কাউন্সিলর বলছে এই থানার সম্বন্ধে কি বলবো, যত কম বলা যায় তত ভালো। এর চেয়ে লজ্জাজনক অবস্থা হয়েছে জিনিস। আমরা এখন থানার যে অবস্থা, আর ওই থানা সম্বন্ধে একজন সিনিয়র সিটিজেন কি বলেছেন না জানি, রিটায়ার্ড আইজি তাকে যেভাবে হেনস্থা করেছে, পুলিশ রেগুলেশনটাও পড়ে না। পুলিশ রেগুলেশন ক্যালকাটা চ্যাপ্টার 2 রেগুলেশন 8-এ বলা আছে রিটায়ার্ড অফিসারদের সঙ্গে কীভাবে ব্যবহার করবেন। রিটায়ার্ড অফিসার বাদ দিলাম, এবার 73 ইয়ার সিনিয়র সিটিজেন বদ্ধতা করবে না। আমি ওইটাই বলছি। তারপরে আপনি প্রণামের ব্যাপারে একজন ইয়ারমারা তারা যেত, দেখা করতো, তাদের সঙ্গে ফোন নাম্বার দেওয়া হলো। এই যে যাতায়াত, এখন তো গাড়ি বেড়েছে, ভিজিবিলিটি, লোকগুলো কোথায়? সামনে একটা করে সেই নীল পড়া, সে মানে ব্যান্ড পার্টির মতন, কোনোটা নীল, কোনোটা সাদা, কোনোটা সবুজ, ঘুরে বেড়াচ্ছে। রিক্রুটমেন্টটা যেটা বিশ্বনাথবাবু যেটা বললেন, বাস্তব কথা বলেছেন, উনিও যেটা বললেন, রিক্রুটমেন্টটাই তো
ফেয়ার হচ্ছে না। আমাদের সময় রিটেন পরীক্ষা দিতে হতো, এক গাদা লোক পরীক্ষা দিতে হতো, তারপরে পাস করো, তারপরে বোর্ডে যাও, বোর্ড ফেস করো, তারপরে এখন কে কোথা থেকে রিক্রুটমেন্ট বলছে ট্রেনিং করতে করতে নাকি। আরে ভাই ট্রেনিং এ 6 মাস একটা ট্রেনিং দেবে। অভিযোগ যে সিভিক ভলান্টিয়াররা থানা চালাচ্ছেন। না শুনুন, আমি বলছি যে যেখানে খামতি আছে, আমি তো বললামই প্রথমে, যেখানে যেখানে খামতি আছে সেখানে অবশ্যই শক্তপোক্ত হওয়া দরকার। কিন্তু যেমন আমি বললাম যে ক্রাইমটা চোখে দেখা যাচ্ছে না, যেটা কিনা ভিজিবল নয়, সেই ক্রাইম থেকেও যখন কলকাতা পুলিশ এরকম একটা সাফল্য নিয়ে এসেছে, ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা অস্ত্র কাণ্ড দেখেছি অন্য রাজ্য থেকে আজকে বটতলা থানা একটা শিশুকে ধর্ষণ ও খুনের চেষ্টার কেসেও ফাঁসির সাজা হয়েছে, প্রশংসনীয়, ভালো কাজের প্রশংসা হবে। কিন্তু আমি বলছি এই মানুষগুলোকে ভরসা না দেয়া গেলে গোটা সিস্টেমটা ফেল করবে। আমি শুধু একটি কথা বলবো, অর্ণবদার কথা শুনে মনে হচ্ছিল আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর দুটো রূপ আমি দেখেছি, একটা নালিশ পিসির আর একটা সাফাই পিসির। অর্ণবদাও তাই সাফাই দেওয়ার চেষ্টা করছেন, দুর্বলতাগুলো ঢাকার চেষ্টা করবেন ইত্যাদি ইত্যাদি। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে নেতা মন্ত্রীরা পুলিশ সম্পর্কে অভিযোগ করছে যে এ তো অমুক মন্ত্রীর বাজার করে দেন, এ তো অমুক মন্ত্রীর দারোয়ানগিরি করেন। এই যখন পুলিশের সহযোগে অভিযোগ, তৃণমূলের কাউন্সিলর দাঁড়িয়ে বলছেন যে বটতলা থানা সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। স্বাভাবিক। আমি বলছি পুলিশের তো বিরোধীদের নাস্তানাবুদ করা ছাড়া দ্বিতীয় কোনো কাজ নেই। কাউন্সিলর শাসক দলে তারা বটতলা থানা সম্পর্কে যা বলছেন সেটা শুনলেন। একটু আগে বলছিল যে 1:113 পুলিশ এবং নাগরিকের অনুপাত। তার চেয়েও বড় কথা আমার কাছে পুলিশ মহলে একটা চালু কথা আছে, 5 জন পুলিশ কর্মী গিয়ে 500 লোককে কন্ট্রোল করে, কারণ পুলিশ সম্পর্কে মানুষের মধ্যে কখনো ভয় কখনো সম্ভ্রম কাজ করে। আজকে সেই পুলিশটাই দলদাসে পরিণত হয়েছে, আর দুষ্কৃতীরা মনে করছে যে এই পুলিশ হলো তাদের নিজেদের লোক। তার পরিণতি দেখুন, আমি আবার বলছি যে পুলিশের কি প্রকল্প আছে সত্যি সত্যি আমাদের জানা নেই, কিন্তু সেই প্রকল্প নিতে হবে, সেই যোগাযোগ বাড়াতে হবে যেখানে সাধারণ মানুষ এবং বয়স্ক মানুষরা তারা ভরসা পান। একজন মানুষ যার ফিমার বোন ভেঙে গেছে, তার বাড়ি প্রথমে লুট হলো, তারপর তাকে বাড়ি ছেড়ে অ্যাম্বুলেন্সে অন্য জায়গায় চলে যেতে হলো। এটা পুলিশের পক্ষে খুব শ্লাঘার বিষয় নয়, সহনাগরিক হিসেবে আমাদের কারুর পক্ষে শ্লাঘার বিষয় না। আমি শুধু এইটুকু বলবো যে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ একাধিক ভালো কাজ করেছে, তাদের দক্ষতার ওপর আমাদের ভরসা আছে। সেই জন্যই বিষয়টা যে 5 দিন চলে যাওয়ার পর কেন ডিটেক্ট হলো না এই ধরনের একটা ডাকাতির মতো ক্রাইম, একদিকে ডিটেক্ট হলো না, অন্যদিকে ঘটনা প্রবাহ বাড়তে থাকলো। 1 সপ্তাহের মধ্যে 3টে ঘটনা ঘটলো আমাদের এই কলকাতা শহরে। আমি ঠিক এইখান থেকে পরের যে বাক্যগুলো পড়ব, যিনি বলছেন তিনি কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি। কোন জায়গা থেকে, কোন উপলব্ধি থেকে এই শব্দগুলো আজকে তাকে এজলাসে উল্লেখ করতে হলো, নিঃসন্দেহে আমাদের প্রত্যেকের ভেবে দেখা দরকার, সরকারের তো বটেই। তিনি বলছেন, আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়। আপনারা পার্ক স্ট্রিটের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন, কিন্তু কলকাতার বাইরে গিয়ে দেখুন কি অবস্থা। মানুষ মারা যাচ্ছে, চন্দননগরে কোনো মাল্টি স্পেশালিটি হসপিটাল নেই। পুরুলিয়া, মুর্শিদাবাদ চলে যান, দেখবেন স্বাস্থ্য ব্যবস্থা কী অবস্থায় আছে। রাজনৈতিক ইচ্ছে ছাড়া আমলারা কাজ করতে পারেন না, ভক্তি ছাড়া রথ টানা খুব মুশকিল। আরও বলছেন, সরকারকে পরামর্শ দিয়ে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি, আপনাদের নিয়োগ সংক্রান্ত নীতির পরিবর্তন করতে হবে। মানুষই আপনাদের ক্ষমতায় বসিয়েছে, তাই তাদের কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। মনে করিয়ে দিতে হচ্ছে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতিকে। মানুষ মরছে, মরতে দাও, তাতে আপনাদের কি? হুইল চেয়ার দেওয়ার জন্যও আমাদের নির্দেশ দিতে হচ্ছে, খুবই লজ্জাজনক অবস্থা। হাসপাতাল তৈরি না করলে, সুবিধে না দিলে মানুষ তো বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হবেই। আপনারা পার্ক স্ট্রিটের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন, কলকাতার বাইরে গিয়ে দেখুন কি অবস্থা, মানুষ মারা যাচ্ছে। দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র উন্নয়ন সংক্রান্ত মামলায় হাইকোর্টে এভাবেই তীব্র ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য সরকার। প্রায় 60 বছর আগে এক স্থানীয় বাসিন্দা হাসপাতাল তৈরির জন্য এই জমিটি সরকারের হাতে তুলে দিয়েছিলেন। তারপর পুরন্দরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি হলেও তার অবস্থা শোচনীয়। কোথাও জলের পাইপ ফেটে পড়ে রয়েছে, জানলার কাঁচ ভাঙা, ইতিউতি আগাছার জঙ্গল, পর্যাপ্ত পরিষেবাও মেলে না বলে অভিযোগ। তার উপর স্বাস্থ্যকেন্দ্র চত্বরেই চলছে রাজ্য সরকারের জল প্রকল্পের কাজ। এখানে ভালো ডাক্তার আসতেছে না, মানে কৌতলাতে লোক আসে, ঘোড়াদলতে লোক আসে, বিভিন্ন জায়গায় লোক ভালো আসে, কিন্তু পরিকাঠামো ঠিক নেই। হ্যাঁ,
মামলাকারীদের দাবি জল প্রকল্প নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু হাসপাতালের পরিকাঠামোর উন্নয়ন হোক। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি ছিল। এদিন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, 2024 সালে দায়ের হওয়া এই মামলায় হাইকোর্টে রিপোর্ট দিয়ে রাজ্যের স্বাস্থ্য সচিব জানিয়েছেন বর্তমানে ওই স্বাস্থ্যকেন্দ্রে 10টি বেড রয়েছে, যা পর্যাপ্ত। 1976 সালে যে হাসপাতালে 10টি শয্যা ছিল, এখন 2025 সালে এসেও স্বাস্থ্য সচিব বলছেন এই সংখ্যাই ঠিক আছে। একমাত্র কোনো নির্বোধী এই যুক্তিতে বিশ্বাস করবে। রাজ্য সরকারের আইনজীবীকে উদ্দেশ্য করে কড়া ভাষায় প্রধান বিচারপতি বলেন, আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়। আপনারা পার্ক স্ট্রিটের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন, কলকাতার বাইরে গিয়ে দেখুন কি অবস্থা, মানুষ মারা যাচ্ছে। চন্দননগরে কোনো মাল্টি স্পেশালিটি হাসপাতাল নেই। পুরুলিয়া, মুর্শিদাবাদে চলে যান, দেখবেন স্বাস্থ্য ব্যবস্থা কি অবস্থায় আছে। রাজনৈতিক ইচ্ছে ছাড়া আমলারা কাজ করতে পারেন না। ভক্তি ছাড়া রথ টানা খুব মুশকিল। আপনাদের নিয়োগ সংক্রান্ত নীতি পরিবর্তন করতে হবে। মানুষই আপনাদের ক্ষমতায় বসিয়েছে, তাদেরকে কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদেরই। সেই সঙ্গে চিকিৎসার জন্য দক্ষিণ ভারতমুখী ভিড়ের দিকে কার্যত ইঙ্গিত করে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, মানুষকে কেন করমণ্ডল এক্সপ্রেস ধরতে হয়? মথুরাপুরের স্বাস্থ্যকেন্দ্রের মামলায় রাজ্য সরকারের উদ্দেশ্যে প্রধান বিচারপতি আরও বলেন, যারা আদিবাসী হিসেবে জন্মগ্রহণ করেছেন তাদের কি অধিকার নেই আধুনিক সমাজের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের উন্নত করার? আপনারা সুন্দরবনের মধুর জিআই ট্যাগ নিয়ে গর্ব করেন, সেটা সংগ্রহ করতে কত কষ্ট হয় জানেন? হয়তো মনে করেন যে এরা চলে গেলে মধুকে সংগ্রহ করবে। সম্প্রতি সরকারি হাসপাতালে অসুস্থ শিশুর বাবাকে দিয়ে বমি পরিষ্কার করার মতো ছবি সামনে এসেছে, যা ঘিরে শোরগোল পড়ে যায়। এর মধ্যেই আবার কলকাতা হাইকোর্টের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কড়া সমালোচনার মুখে পড়ল রাজ্য সরকার। শৌভিক মজুমদার, গৌতম মণ্ডল, দীপক ঘোষ, এবিপি আনন্দ। কবিতায় সৌমিত্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, ক্যালেন্ডার এক আশ্চর্য আবিষ্কার। আর সেই ক্যালেন্ডার নিয়েই এবছরের শুরুতে রাজনীতিতে নানা জল্পনা তৈরি হচ্ছিল। তৃণমূলের তরফে ছাপানো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেয়া ক্যালেন্ডার জেলায় জেলায় পৌঁছে গেল। তড়িঘড়ি সেই ক্যালেন্ডার ব্যবহারে আবার নিষেধাজ্ঞাও চলে এলো। এরপর প্রকাশ হলো নতুন ক্যালেন্ডার। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, কিন্তু ছবির মাপগুলো শুধু পাল্টে গেছে। এখন রবীন্দ্রনাথ কোট করে কেউ প্রশ্ন করতেই পারেন, তুমি কি কেবলই ছবি? আবার কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন, মাত্রার মধ্যে থাকলে তবেই কিন্তু ছবি সুন্দর হয়। আমরা এসব হিসেব নিকেশ বুঝি না বলে আবার কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। এসো এসো। কেস দেবেন না প্লিজ।